আজকে আমাদের ক্লাস হবে সিমেট্রিক্যাল কম্পোনেন্ট নিয়ে। প্রথম কথা হচ্ছে সিমেট্রিক্যাল কম্পোনেন্ট আমরা কখন পাবো? যখন আমরা দেখবো আনসিমেট্রিক্যাল ফল্ট হচ্ছে। আনসিমেট্রিক্যাল ফল্ট বলতে বোঝাচ্ছে সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট, ডাবল লাইন ফল্ট এন্ড ডাবল লাইন টু গ্রাউন্ড ফল্ট। যখন ফল্টটা আনসিমেট্রিক্যাল হবে তখন আমরা সিমেট্রিক্যাল কম্পোনেন্ট পাবো। ওই ডিসকাশনটা আমাদের সামনের ক্লাসে আসবে। আজকে আমরা জাস্ট সিমেট্রিক্যাল কম্পোনেন্ট নিয়ে কাজ করব। কখন পাবো, কিভাবে পাবো এটা না, এখানে কিছু ভ্যালু দেওয়া থাকবে, তারপর আমরা তার আরো কিছু প্যারামিটার নির্ণয় করব। বাকিগুলো সামনের ক্লাসে দেখবো। আচ্ছা, সিমেট্রিক্যাল কম্পোনেন্ট বলতে বোঝায় মেইনলি পজিটিভ সিকোয়েন্স কম্পোনেন্ট, নেগেটিভ সিকোয়েন্স কম্পোনেন্ট এন্ড জিরো সিকোয়েন্স কম্পোনেন্ট। আমি যদি ডাইরেক্ট সিমেট্রিক্যাল কম্পোনেন্টের ডিসকাশনে চলে যাই, আমাদের মেইন লাইন ছিল, মেইন লাইন বা ফেজ তিনটা। মেইন লাইন বা ফেজ ছিল তিনটা। কি কি? এক নম্বর ছিল রেড, দুই নম্বরে ইয়েলো, তারপর ছিল ব্লু। আমি সংক্ষেপে বলতে পারি এটা আর, এটা ইয়েলো, ইয়েলো তো কালারটা আমি সিলেক্ট করে রাখি নাই, ওয়াই, এটা হচ্ছে ব্লু। এই তিনটা ছিল, রেড, ইয়েলো, ব্লু। প্রতিটার জন্য তিন ধরনের কম্পোনেন্টই থাকবে: পজিটিভ সিকোয়েন্স কম্পোনেন্ট, নেগেটিভ সিকোয়েন্স কম্পোনেন্ট এন্ড জিরো সিকোয়েন্স কম্পোনেন্ট। প্রথমে থাকবে পজিটিভ সিকোয়েন্স কম্পোনেন্ট। পজিটিভ সিকোয়েন্স কম্পোনেন্ট এটাকে ইন্ডিকেট করা হবে 1 দ্বারা। নেগেটিভ সিকোয়েন্স কম্পোনেন্ট এটাকে আমরা ইন্ডিকেট করব 2 দ্বারা। তারপরে আছে আমাদের জিরো সিকোয়েন্স কম্পোনেন্ট, এটাকে আমরা ইন্ডিকেট করব 0 দ্বারা। এটুকু আমাদের মাথায় রাখতে হবে। এখন যদি আমি প্রতিটা লাইনকে ভেঙে দিই, আমাদের ছিল কি কি? রেড, ইয়েলো এবং ব্লু। রেড, তারপর ছিল ইয়েলো, ওয়াই, তারপর ছিল ব্লু। প্রত্যেকটা থেকে আমরা তিনটা করে পাবো: পজিটিভ সিকোয়েন্স কম্পোনেন্ট, নেগেটিভ সিকোয়েন্স কম্পোনেন্ট এন্ড জিরো সিকোয়েন্স কম্পোনেন্ট। যেটা আমি মাত্রই বললাম, পজিটিভ সিকোয়েন্সকে আমরা R1 দ্বারা ইন্ডিকেট করব, নেগেটিভ সিকোয়েন্সকে R2, জিরো সিকোয়েন্সকে R0। R1 বলতে বোঝাচ্ছে পজিটিভ সিকোয়েন্স কম্পোনেন্ট অফ R লাইন, R2 বলতে বোঝাচ্ছে নেগেটিভ সিকোয়েন্স কম্পোনেন্ট অফ R লাইন, R0 বলতে বোঝাচ্ছে জিরো সিকোয়েন্স কম্পোনেন্ট অফ R লাইন। তারপর যদি আমি পরেরটা যাই, ওয়াই লাইনে, এরও তিনটা আছে, Y1, Y2 and Y0। একইভাবে আমি ব্লু লাইনের জন্য তিনটা লিখতে পারি: পজিটিভ, নেগেটিভ, জিরো, B1, B2, B0। প্রতিটা লাইনকে ভাঙলাম আর তিনটা করে পাচ্ছি। তিনটা ছিল, তিনটার জন্য 3 তিরিকে 9টা পাচ্ছি। এখন আমি যদি বলি হোয়াট ডাজ মিন বাই B1, পজিটিভ সিকোয়েন্স কম্পোনেন্ট ফর B লাইন, B2, নেগেটিভ সিকোয়েন্স কম্পোনেন্ট ফর B লাইন, B0, জিরো সিকোয়েন্স কম্পোনেন্ট ফর B লাইন। Y1 বলতে বোঝাচ্ছে পজিটিভ সিকোয়েন্স কম্পোনেন্ট ফর Y লাইন বা ইয়েলো লাইন, নেগেটিভ সিকোয়েন্স কম্পোনেন্ট ফর Y লাইন বা ইয়েলো লাইন, জিরো সিকোয়েন্স কম্পোনেন্ট ফর Y লাইন। এখন এখানে যে 9টা কম্পোনেন্ট লিখলাম, এটার মধ্যে একটা রিলেশন বিদ্যমান। এই রিলেশনটাই আমাদের ইম্পর্টেন্ট বিষয় হবে। আমি যদি বলি ডাইরেক্টলি রিলেশন বিদ্যমান হচ্ছে এই পজিটিভ সিকোয়েন্স কম্পোনেন্টগুলোর মধ্যে, এই বরাবর প্রত্যেকটা পজিটিভ সিকোয়েন্স কম্পোনেন্ট বরাবর এক ধরনের রিলেশন বিদ্যমান। কিরকম রিলেশন? এদের প্রত্যেকে ম্যাগনিটিউড সেম। ম্যাগনিটিউড সেম বলতে তাদের মডুলাস সেম, এবং তাদের অ্যাঙ্গেল ডিফারেন্স হচ্ছে প্লাস মাইনাস 120 ডিগ্রি। তাদের ম্যাগনিটিউড সেম হবে এবং তাদের অ্যাঙ্গেলের ডিফারেন্স হবে 120 ডিগ্রি করে, প্লাস বা মাইনাস যে কোনো দিকে হতে পারে।
প্লাস মাইনাস 120 ডিগ্রি। আবার যদি বলি এইখানে এদের মধ্যেও এক ধরনের রিলেশন বিদ্যমান। রিলেশনটা হচ্ছে একই কথা, এদের ম্যাগনিটিউড সেম, কিন্তু অ্যাঙ্গেল ডিফারেন্স 120 ডিগ্রি করে, প্লাস মাইনাস 120 ডিগ্রি। সবচেয়ে ইজি হচ্ছে আমাদের এই যে এখানে জিরো সিকোয়েন্স কম্পোনেন্ট এদেরটা, এখানে এটা ছিল এটা ছিল এটা, নিচেরটা হবে জিরো সিকোয়েন্স কম্পোনেন্ট। জিরো সিকোয়েন্সের জন্য সবকিছুই সেম, ম্যাগনিটিউড সেম এবং কোনো অ্যাঙ্গেলের ডিফারেন্স নাই। তার মানে আমি বলতে পারি আর নট ইকুয়াল টু ওয়াই নট ইকুয়াল টু বি নট, তাতে অ্যাঙ্গেলের ডিফারেন্স জিরো। জিরো বলে শুধু আমি ম্যাগনিটিউড লিখি নাই, পুরোটাই লিখছি, মান এবং অ্যাঙ্গেল এবং ম্যাগনিটিউড সবকিছুই সেম। আমি কি এইখানে মোটামুটি বুঝাইতে পারছি? এইটুকু কারো কোয়েশ্চেন থাকলে করতে পারো। নিচের লাইনটায় মডুলাস হলো না কেন? এটা সবকিছুই সেম, এইখানে মডুলার দিলাম কেন বলতো? কারণ এখানে অ্যাঙ্গেলের ডিফারেন্স আছে 120 করে, এইখানেও ছিল, কিন্তু এইখানে কোনো অ্যাঙ্গেলের ডিফারেন্স নাই, ডাইরেক্ট সেম। জি বুঝতে পারছি। আচ্ছা, আমরা দুই একটা অঙ্ক করলে আরেকটু বুঝতে পারবো। হ্যাঁ, এখন তোমাদের আরেকটু ফিগার জানতে হবে। আমি যদি প্রথমটা নিয়ে ব্যাখ্যা করি, প্রথম ফিগারটা, প্রথমটা আমাদের নাম কি ছিল? এটা ছিল পজিটিভ সিকোয়েন্স কম্পোনেন্ট। প্রথমটা পজিটিভ সিকোয়েন্স কম্পোনেন্ট মানে পজিটিভ ফেজ সিকোয়েন্স আমরা কাউন্ট করব যখন আমরা পজিটিভ সিকোয়েন্স কম্পোনেন্ট ড্র করতেছি। তার মানে এইটুকু অংশ ব্যাখ্যা আমি বলতেছি। এটা নিব আমরা আর, তারপর একটা ওয়াই, তারপর একটা বি। আমরা থ্রি ফেজ সার্কিটে পড়ছিলাম, এই সিকোয়েন্সটাকে বলা হয় পজিটিভ ফেজ সিকোয়েন্স, আর ওয়াই বি বা এবিসি যাই বলি। এখানে হবে আর ওয়ান, এটা হবে ওয়াই ওয়ান, এটা বি ওয়ান। যখন আমরা ওয়ান কম্পোনেন্ট গুলো লিখবো, ওয়ান কম্পোনেন্ট বলতে বোঝাচ্ছি পজিটিভ সিকোয়েন্স কম্পোনেন্ট, তখন আমরা এই চিত্রটা আঁকবো। আমাদের এটা লাগবে, ভিন্নটা আঁকলে হবে না, কারণ এটাই আমাদের পজিটিভ ফেজ সিকোয়েন্স। তখন আমাদের এটাই বিবেচনা করতে হবে, ভিন্নটা বিবেচনা করার সুযোগ নাই। আর ওয়াই বি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরে আমরা পাচ্ছি, কারণ আমরা জানি ফেজ সিকোয়েন্স অলওয়েজ ক্লকওয়াইজ ডিরেকশনে কাউন্ট করতে হয়। যাদের সমস্যা হবে এটা এসি সার্কিটের ক্লাস দেখতে হবে, থ্রি ফেজ এসি সার্কিট প্রথম ক্লাসেই মোটামুটি ভালো ডিসকাশন আছে। এইখান থেকে যদি আমি বলি যে চিত্রটা আঁকা হয়েছে, এইখানে আমাদের এই অ্যাঙ্গেল যখন ক্লকওয়াইজ ডিরেকশনে আসে তখন এটা নেগেটিভ অ্যাঙ্গেল হয়। প্রতিটা অ্যাঙ্গেল 120 করে, এই সবগুলো অ্যাঙ্গেল 120 করে, এটা হচ্ছে 120। যদি এদিকে যেত এটা 120, কিন্তু এটা ছিল প্লাস 120, এটা মাইনাস 120। যদি এটাকে আরেকটু সহজভাবে ব্যাখ্যা করতে চাই, এই অ্যাঙ্গেলটা আমাদের 30 ডিগ্রি পজিটিভ, যদি এদিক দিয়ে আসতো নেগেটিভ 30। যখন একটা অ্যাঙ্গেল ক্লকওয়াইজ ডিরেকশন আসে তখন হয় নেগেটিভ, অ্যান্টি ক্লকওয়াইজে গেলে হয় পজিটিভ। এটা জাস্ট অ্যাঙ্গেল, নট ফেজ সিকোয়েন্স। এটা আমরা ক্লাস 10 থেকে পড়তেছি, সবাই জানি, তবুও আমি একটু বলে দিলাম। আচ্ছা, এখন আমি যদি বলি এই আর ওয়ান এর সাপেক্ষে আমি ওয়াই ওয়ান কে লিখতে চাই, এটা ম্যাগনিটিউড সেম, ওয়াই ওয়ান ইকুয়াল টু আর ওয়ান, তার সাপেক্ষে কিছু একটা অ্যাঙ্গেল হবে, অ্যাঙ্গেল হবে প্লাস মাইনাস 120। আর ওয়ান কে যদি রেফারেন্স ধরি, ওয়াই ওয়ান কি হবে? এটা হবে নেগেটিভ 120, যেটা আমাদের থ্রি ফেজ সার্কিটের লম্বা ডিসকাশন ছিল। আচ্ছা, আবার যদি এই বি ওয়ান লিখতে চাই আর ওয়ান এর সাপেক্ষে, বি ওয়ান হবে যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে, তার মানে পজিটিভ 120। আবার যদি আমি এইখান থেকে লিখতে চাইতাম ওয়াই ওয়ান এর সাপেক্ষে বি ওয়ান, এটা মাইনাস 120, কারণ ক্লকওয়াইজ ডিরেকশন, বি ওয়ান লিখতে পারতাম ওয়াই ওয়ান অ্যাঙ্গেল মাইনাস 120। এতগুলো আমাদের লাগবে না, আমরা একটা বুঝতে বললে বাকিগুলো পারবো। এটা আমাদের এখানে আলোচনার বিষয়ই না, আমাদের যে মেইন আলোচনা সেইখানে আমরা চলে যাব। এটা গেল শুধুমাত্র আমাদের যে পজিটিভ সিকোয়েন্স কম্পোনেন্টের জন্য। কিন্তু যখন আমরা পরের লাইনে চলে আসব, পরের লাইন বলতে আমি বোঝাচ্ছি এই যে নেগেটিভ সিকোয়েন্স কম্পোনেন্ট,
এইখানে, তখন আমাদের এটা হচ্ছে নেগেটিভ সিকোয়েন্স কম্পোনেন্ট। নেগেটিভ সিকোয়েন্স কম্পোনেন্ট যখন নিব তখন আমরা টু মানগুলো নিয়ে ক্যালকুলেশন করব, R2 Y2 এন্ড B2। আমরা ফেজ সিকোয়েন্সটা আঁকবো নেগেটিভ ফেজ সিকোয়েন্স, এইখানে দিব R, তারপরে এইখানে দিব B, এইখানে দিব Y। এটাকে বলা হচ্ছে নেগেটিভ ফেজ সিকোয়েন্স, R2 B2 and Y2। এর নামটাই হচ্ছে নেগেটিভ সিকোয়েন্স কম্পোনেন্ট, তাই আমরা এটাকে নেগেটিভ ফেজ সিকোয়েন্স ড্র করে তারপর ক্যালকুলেশন করতে হবে, যাই করি এখান থেকে করতে হবে। দুটো চিত্র দুটোর জন্য পুরোপুরি ভিন্ন। আগেটা ছিল RYB, এটা হবে RBY, যেটা নেগেটিভ ফেজ সিকোয়েন্স আমরা বলতেছিলাম, সার্কিটে বলা হয়েছিল। এখন আমি যদি প্রতিটা অ্যাঙ্গেল 120 করে, জাস্ট ডিরেকশনটা ভিন্ন, এই অ্যাঙ্গেলটা -120, এটা +120। আমি যদি B2 কে লিখতে চাই R2 এর সাপেক্ষে, B2 হবে R2 -120 এবং Y2 হবে R2 +120। আমরা এইখানে ডিরেকশনটা বুঝতে পারলেই আমাদের কাজটা অনেক ইজি হয়ে যাবে। এই সিকোয়েন্স কম্পোনেন্টে আমাদের মুখস্থ করার মতো তেমন কিচ্ছু নাই, একটু মাথা ঠান্ডা রাখলেই জাস্ট অ্যাঙ্গেলটা ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ আমাদের কাজ হয়ে যাবে, খুব ইজি। আমি ব্যাখ্যা করে দিচ্ছি, দুই একটা ম্যাথ করলে আমরা বুঝতে পারবো। আচ্ছা, আরেকটু কথা বাকি আছে এখানে। আমরা এখানে দেখলাম আর কে ভেঙে তিনটা পাইছি, তার মানে যদি আমি এই তিনটাকে যোগ করি R1 R2 R3, তাহলে আবার আর পাবো, স্বাভাবিক ব্যাপার। আর ইকুয়াল টু কি হবে R1 R2 আর নট R3 বলে বললাম বলে, একই হবে বাকিগুলোর জন্য সত্য। এইখানে যদি আমি বি লিখি, কি লিখতে পারবো, বি এর পজিটিভ নেগেটিভ এন্ড জিরো, ওয়াই লিখলেও এই তিনটাকে যোগ করলে আমরা এই ওয়াই পাবো, সিম্পল জিনিস। আমরা ম্যাথে চলে যাব, তারপরেও যদি এইখানে কারোর প্রশ্ন থাকে প্রশ্নটা করতে পারো। ও আরেকটা জিনিস বাকি রয়ে গেছে, জিরো সিকোয়েন্স। জিরো সিকোয়েন্স নিয়ে তো ডিসকাশনটা হলো না, এই যে এখানে লেখা আছে, হ্যাঁ জিরো সিকোয়েন্স, এটা সবগুলাই সেম, একটা মান যা বাকি দুইটারও মান তা, সবগুলা সেম। ভাই একটা কোশ্চেন ছিল হ্যাঁ পাপন বলো। ভাই, মানে এই যে সূত্রগুলো ভাই লিখাইছেন এই সবগুলো তো অবশ্যই ব্যালেন্স সিস্টেমের জন্য না, নাকি আনব্যালেন্সের জন্য? আচ্ছা তোমার এটা সবগুলোর জন্যই আসতেছে একটু পরে, ম্যাথ করতে গেলে আমরা দেখবো। হ্যাঁ? তাহলে আমরা ডিরেক্ট ম্যাথে চলে যাব। আচ্ছা ভাই, আরেকটা কোশ্চেন ছিল আমার। হ্যাঁ আলামিন বলো। একটু উপরে ভাই, হ্যাঁ, নিচ সাইডটা একটু ছিল। এখানে যে B1 যেটা নিচে বের করছে, B1 ইকুয়াল টু Y1 অ্যাঙ্গেল -120 ডিগ্রি, এটা রেফারেন্স ধরছে কি Y1? হ্যাঁ আমরা কিন্তু সার্কিটে দেখছি, মনে হয় ভুলে গেছো, এইখানে যা থাকে তাকে আমরা রেফারেন্স দিই, তাই না? জি, ওকে, ঠিক আছে। আচ্ছা আমরা একটা ম্যাথ করি। প্রথমে একটা বেসিক লেভেলে ম্যাথ সিলেক্ট করা হয়েছে, এটা পারলে তাহলে জিরো সিকোয়েন্সের ডায়াগ্রামটা কেমন হবে তাহলে? জিরো সিকোয়েন্সটা জাস্ট এরকম হবে, এই কোনো অ্যাঙ্গেলে ডিফারেন্স নাই। হ্যাঁ আচ্ছা আমরা এই ম্যাথটা সলভ করি, তারপর কোশ্চেন গুলো আবার নিব, দেখি আমাদের এখানে কি বের করতে বলছে। এইখানে আমি দেখতে পাচ্ছি IB1 বলা আছে, IY2 বলা আছে, IR নট বলা আছে, কম্পোনেন্ট গুলো বলা আছে পজিটিভ নেগেটিভ জিরো। কিন্তু সমস্যা হলো তিনটা হচ্ছে তিন লাইনের, এটা হচ্ছে বি, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে আর। মেইন লাইন যেটা সেটা বের করতে বলছে। স্বাভাবিকভাবে আমরা যদি দেখি আই আর বের করতে চাই,
আইআর করতে গেলে আমরা IR1 IR2 IR0 তিনটাকে যোগ করে দিব। এইখানে কারো কনফিউশন থাকার কথা না। একটু আগে আমি দেখাইলাম পজিটিভ নেগেটিভ জিরো তিনটা কম্পোনেন্টকে যোগ করলে আমরা মেইন লাইনটা পাই যাচ্ছি, যেটা আমাদের আর ফেজ। এখন যখন আমি IR1 বের করতেছি, আমাদের রিলেশন ছিল প্রতিটা পজিটিভ সিকোয়েন্স কম্পোনেন্টের মাঝে। এই R1 এর সাথে এই B1 এর একটা রিলেশন আছে, আবার এই Y2 এর সাথে এই R2 এর একটা রিলেশন আছে। আর R0 তো দেয়াই আছে, এটা আমাদের ইস্যু না, এটা আমাদের মান বসায় দিব ডাইরেক্ট। এখন যদি আমি দেখি, প্রথমে আমি IR1 লিখবো, IR1 লিখবো, কিন্তু আমাদের দেয়া আছে কোন মানটা IB1। মানে চিত্রটা এঁকে নিই, এটা হচ্ছে পজিটিভ সিকোয়েন্স কম্পোনেন্ট, তার মানে আমরা পজিটিভ ফেজ সিকোয়েন্স ড্র করব। আর YB, দ্যাট মিন্স R1 Y1 B1। আমাদের রেফারেন্স হিসেবে দেওয়া আছে B1, তাহলে আমরা রেফারেন্স নিব কোনটাকে? রেফারেন্স নিব এইটাকে, এই B1 কে। যেহেতু B1 দেওয়া আছে, B1 থেকে আমরা বের করব R1। আমরা এই দিকে আসবো, রেফারেন্স থেকে যা বের করতেছি তার দিকে আসবো। এই অ্যাঙ্গেলটা ক্লকওয়াইজ, দ্যাট মিন্স -120। কি রুকন, কিছু বলবা? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ভাই, ঠিক আছে। আচ্ছা ওকে। এইখানে আমি যদি তাহলে IR1 দেখি, কি লিখতে পারি? IB1 -120। প্রথমত যদি কারো পজিটিভ সিকোয়েন্স কম্পোনেন্টে প্রবলেম থাকে বলতে পারো, নেগেটিভ সিকোয়েন্সে তারপরে যাব। আচ্ছা, এটা যে ভাই পজিটিভ সিকোয়েন্স, এটা বুঝলাম কিভাবে? আমাদের এই যে 1, আচ্ছা দেখো এই IR কিভাবে পাবো? এই তিনটাকে যোগ করলে না, পজিটিভ জি ভাই। নেগেটিভ এবং জিরো, এই তিনটাকে যোগ করলেই তো আমরা মেইন লাইনটা পাবো। আয়ার এটা পাচ্ছি, হ্যাঁ হ্যাঁ। পজিটিভ IR1, এন্ড IR1 তো আমাদের দেয়া নাই, দেয়া আছে কি IB1। কিন্তু প্রথমেই বলে IB1 দিলাম 1 দ্বারা কি ইন্ডিকেট করবে? পজিটিভ সিকোয়েন্স কম্পোনেন্ট, 2 দ্বারা নেগেটিভ, 0 দ্বারা জিরো সিকোয়েন্স। তাহলে আমাদের IR তো ডাইরেক্ট নাই, বের করতে হবে। এটাকে কার সাপেক্ষে বের করব? এই B1 এর সাপেক্ষে, যেহেতু B1 B1 এর দেওয়া সাপেক্ষে। আছে। ঠিক আছে, জি ভাই। আচ্ছা তারপরে আমরা বের করব নেগেটিভ সিকোয়েন্স নেগেটিভ। কম্পোনেন্ট। এই R2 দেয়া আছে Y2, তাহলে আমরা এটা ছিল পজিটিভ, আমরা নিচে নেগেটিভটা এঁকে নিব। আর BY, এখানে আমাদের রেফারেন্স হিসেবে আছে কি Y2, এটা R2 B2 Y2। বের করতেছি কি? বের করতেছি R2, তার মানে আমরা রেফারেন্স হিসেবে নিব কোনটাকে? এইটাকে। এইখান থেকে আমরা ঘুরবো কোন দিকে? এইখান থেকে ঘুরবো R এর দিকে, যেহেতু R বের করতেছি। এই অ্যাঙ্গেলটা কত হবে আমাদের? ক্লকওয়াইজ, দ্যাট মিন্স -120। IY2 -120। IR0 তো ছিল, ক্যালকুলেটর বসায় প্রেস করলে আমরা আনসার পাওয়া যাব। আমি দেখাই দেবো, এখানে অনেকে একটু ঝামেলা পাকাবা। ক্যালকুলেশনের আগে প্রথমত এই ইকুয়েশন লেখায় কোনো সমস্যা আছে কিনা কারো? একটা আনসার চলে আসলো, এটা কারো প্রবলেম নাই? আচ্ছা খুবই ভালো। আচ্ছা IR চলে আসছে। আমি যদি ক্যালকুলেটরটা একটু পরে দেখাই স্ক্রিন শেয়ার দিয়ে, শুধু লাস্টটার জন্য দেখাবো ক্যালকুলেটর। আমরা IR হয়ে গেছে, তারপর বের করব IY। এটা বের করতেছি। IY ইকুয়াল টু স্বাভাবিকভাবে লিখতে পারি IY1 IY2 এন্ড IY0। এই তিনটা যোগ করে দিলে IY পাওয়া যাব। আচ্ছা এখন আমরা এখানে দেখি, আমাদের তো IB1 দেওয়া আছে, কিন্তু বের করা লাগবে IY1। চিত্র আমরা কোনটা চিন্তা করব? 1 নাম্বারটা নাকি 2 নাম্বারটা? এক নাম্বারটা স্যার। নাম্বারটা জন্য 1 নাম্বারটা।
অবশ্যই 1 নাম্বারটা, কারণ এটা আমরা করতেছি পজিটিভ সিকোয়েন্স কম্পোনেন্ট। 1 নাম্বারটা চিন্তা করব। আমি যদি দেখি রেফারেন্স হবে আমাদের B1, কিন্তু বের করব Y1, এটা প্লাস মাইনাস 120, আমি জায়গা ফাঁকা রাখলাম, তারপর বসায় দিব। আমাদের রেফারেন্স হচ্ছে B1, বি মানে রেফারেন্স হচ্ছে 2 এটা। বের করতেছি Y, ওইখান থেকে কোন দিকে আসবো? Y এর দিকে আসবো, এই দিকে আসবো, অ্যান্টি ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ, তার মানে প্লাস। পজিটিভ হ্যাঁ, পজিটিভ, এখানে প্লাস দিয়ে দিলাম। তারপর y2 তো আমাদের ডাইরেক্ট দেয়া ছিল, y2, এবং আমি প্রথমে এটা বলছিলাম I are not equal to y0 I b0, কারণ আমি যেটা ডিসকাশনে বললাম জিরো সিকোয়েন্সে সবগুলাই সেম, একটার মান যা প্রত্যেকটার মান তাই, বাকি দুটার মান তাই। ক্যালকুলেটরে বসায় দিলে আমাদের আনসার চলে আসতেছে। আরেকটা আমাদের বাকি রয়ে গেল, সেটা হচ্ছে IB। IB যদি আমি লিখতে চাই, IB ইকুয়াল টু কি লিখবো? IB1 IB2 এবং IB0, এই তো, এই তিনটা। এখন আমরা যদি দেখি আমাদের রেফারেন্স হিসেবে কি দেওয়া আছে, এখানে IB1 দেওয়া ছিল, এইখানে IB2 ছিল না, দেওয়া ছিল IY2। IY2 কে আমরা এই B2 কে লিখবো Y2 এর সাপেক্ষে, তার মানে IY2 লিখে দিব, এদিকে অ্যাঙ্গেল হবে প্লাস মাইনাস 120, প্লাস বা মাইনাস, প্লাস এখানে তো IR0, দেখি আমরা কত হয়। IY2, যেহেতু আমরা এটা চিন্তা করতেছি নেগেটিভ সিকোয়েন্স কম্পোনেন্ট, অবশ্যই দ্বিতীয় ফিগারটা কল্পনা করব। নেগেটিভ হবে না ভাইয়া? আচ্ছা, নেগেটিভ দেখি একটু আমি শেষ করি, তারপরে ভুল হইলে বলবা। এখানে IY2 আমাদের রেফারেন্স হচ্ছে Y2, তার থেকে আমরা বের করতেছি B, এই দিকে আসতেছে, অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন। অ্যান্টি ক্লকওয়াইজ, তার মানে এটা পজিটিভ প্লাস হবে। আচ্ছা, আমাদের মেইন জিনিস লেখা শেষ, এখন যা শুধু ক্যালকুলেটর বসায় প্রেস করব, যেটা আমি দেখাই দিব, কারণ অনেকে ঝামেলা পাকাও এখানে, মানে আমার আগের অভিজ্ঞতা থেকে বলতেছি। প্রবলেম থাকলে বলতে পারো, যা ইকুয়েশন লেখা হয়েছে। কোনো প্রবলেম নাই কারো? আচ্ছা, ওকে। তো তিনটা ক্যালকুলেশন তো দেখানো সম্ভব হচ্ছে না, আমি একটা দেখাই দিই। আমি প্রথমটাই দেখাই দিই। মিল্টন, তোমার কাছ থেকে সাউন্ড হচ্ছে, কথা বলার সময় একটু খেয়াল রাখতে হবে, যখন আনমিউট হবে আশেপাশে কেউ আছে কিনা। নরমালি মিউট থাকো, যদি কোয়েশ্চেন থাকে তাহলে আনমিউট হবে, হ্যাঁ? অথবা আমি যখন স্পেসিফিক কোন নাম ধরে জিজ্ঞেস করব। এখানে আমাদের IB1 ছিল, আমি চাইলে একেবারে এইভাবে লিখে দিতে পারি 14.84 অ্যাঙ্গেল মাইনাস 120, মানে 100 মাইনাস 120 প্লাস 163.12, একবারে চলে আসবে 43.12 ডিগ্রি। তো যারা এইভাবে লিখতে না চাও, পুরোটা মান বসাইতে চাও, এটা IB1 163.12, এখানে ব্র্যাকেট দিতে হবে, এখানে অ্যাঙ্গেল দিয়ে আরো মাইনাস 120 লিখতে হবে, তখন 1 দিতে হবে। এই যে তখন যদি ক্যালকুলেটর পুরোপুরি বসাইতে চাই, এখানে 1 দিতে হবে ব্র্যাকেটের ভিতরে, এই ব্র্যাকেট গুলো দিতে হবে। তবে আমি যদি এটাকে সামারাইজ করতাম, এটাকে এরকম দাঁড়াইতো 14.84, এইখানে 43.12 ডিগ্রি। হ্যাঁ, এই যে এইটাকে সামারাইজ করলে আমি ডাইরেক্ট এইভাবে লিখতে পারতাম। যে যেভাবে বসাও, ক্যালকুলেশন আমাদের কোনো ইস্যু না, ক্যালকুলেটর বসায় ডাইরেক্ট আনসার লিখলেই যথেষ্ট। তারপরে এই যে IY2 কে লিখতে গেলে ওইখানে Y2 মান ছিল 5.8, 11.2 ডিগ্রি, এখানে 1 দিতে হবে, মাইনাস 120 IR0, ওটা তো ডাইরেক্ট দেওয়া আছে 3.28 অ্যাঙ্গেল
ক্যালকুলেটরে বসায় প্রেস করব, আমি দেখবো আনসার চলে আসছে ডাইরেক্ট এরকম 13.374 অ্যাঙ্গেল 26.6 ডিগ্রি অ্যাম্পিয়ার। এটাই আমাদের একটা আনসার। তবে পরীক্ষায় খাতায় আমাদের এত কিছু লেখার দরকার নেই, জাস্ট যদি আইআর চায় আইআরটা লিখবো, এটা লিখবো, এটা আনসার। মাঝখানে দেখাইতে পারো, তো জায়গা সংকট হবে, না দেখাইলেও সমস্যা না, আমি দেখাবো না। বাকিগুলো ওই যেটা ছিল আইবি, এইখান থেকে এটা লিখবো, লিখে দিয়ে আনসার লিখে দিব এখানে, জাস্ট ক্যালকুলেশন। তাহলে আমরা নেক্সট ম্যাথে মুভ করতে পারি। এটা ছিল একেবারে একটা ফান্ডামেন্টাল ম্যাথ। এই চ্যাপ্টারে আমি বলবো সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথ। বাকি ম্যাথগুলো এত ঝামেলা না, ইজি, একটু মুখস্থ দিয়ে পার পাওয়া যায়, তবে এখানে মুখস্থ না করাই ভালো। সাধারণত দেখা যায় কি বই যে ম্যাথগুলো আছে প্রতিটা কম্পোনেন্ট সেম, হয়তো IB1 IB2 IB0, এখানে ডিফারেন্ট আসতেই পারে পরীক্ষায়, স্বাভাবিক, একেবারে লজিক্যাল ম্যাথ। আগেরটা আমাদের কারেন্ট দেওয়া, আসলে এখানে ভোল্টেজ দেওয়া আছে, আমি শুধুমাত্র একটা বা দুইটা বের করে দিব। এখানে ER1 বলা আছে, কোথায় ER1 ER2 এবং ER0, আমাদের বের করতে বলছে কি ER বলছে, EY বলছে, EB বলছে, ফার্স্ট ER বের করব, ER1 ER2 ER0, তিনটা মান ডাইরেক্ট যোগ করে দিলে আমাদের আনসার চলে আসবে। ক্যালকুলেশন আর একেবারেই দেখাবো না। ভোল্ট, এটা একটা আনসার। তারপর বলছে আমাদের EY বের করতে। EY স্বাভাবিকভাবে লিখতে পারি EY1 EY2 EY0। এখন প্রথমে যখন EY1 বের করব, এটা হচ্ছে পজিটিভ সিকোয়েন্স কম্পোনেন্ট, স্বাভাবিকভাবে আমরা পজিটিভ ফেজ সিকোয়েন্স ড্র করব, আর YB এটা হচ্ছে পজিটিভ সিকোয়েন্স কম্পোনেন্ট, এটা হবে নেগেটিভ সিকোয়েন্স কম্পোনেন্ট, আর BY পজিটিভ মানে R1 Y1 B1, নেগেটিভ মানে R2 B2 Y2। যখন আমরা E1 বের করব, আমাদের দেওয়া আছে এখানে R1, রেফারেন্স হিসেবে নিচ্ছি আমরা ER1 কে, তার সাথে একটা অ্যাঙ্গেল হবে ±120। আমি যদি দেখি রেফারেন্স হচ্ছে R1, বের করতেছি আমরা Y1, মাইনাস এইখান থেকে এইদিকে আসবো, তার মানে এটা মাইনাস। তারপরটা তো এই ফিগারে চলে যাব, নেগেটিভ সিকোয়েন্স কম্পোনেন্ট Y2 বের করব, ER2 তার সাথে অ্যাঙ্গেল ±120। আমাদের রেফারেন্স ছিল R2, এই যে R2 দেওয়া ছিল, বের করব আমরা Y2, স্বাভাবিকভাবেই এদিক চলে যাচ্ছে 120, তার মানে এটা প্লাস প্লাস এখানে না দিলেও হবে, জাস্ট 120 লিখলেই যথেষ্ট। আর EY0 জিরো সিকোয়েন্স তো সবগুলাই সেম, ER0 যা EY0 তাই, একই জিনিস। ক্যালকুলেটর প্রেস করবো, আনসার চলে আসবে। দশমিকে একটু এদিক সেদিক হতে পারে, ক্যালকুলেটর যা আসে তাই আনসার। বি বি এটা হোমওয়ার্ক, নিজে ট্রাই করবো, আনসার দেওয়া আছে। যে দুইটা ম্যাথ করাই দিলাম, এই দুইটা পারলে এই ইবি বের করা অবশ্যই পারা উচিত, জাস্ট EB1 + EB2 + EB0। আমাদের দুইটা বেসিক ম্যাথের ডিসকাশন হয়ে গেল, পরবর্তী ম্যাথগুলা এইগুলোর উপর বেস করে আসবে। তাই আমি আবারও বলতেছি, যদি কারো প্রবলেম থাকে এখান থেকে প্রবলেমটা সলভ করে নিতে। আচ্ছা।
এই ম্যাথ আমি সলভ করে দিব না, হোমওয়ার্ক থাকবে, একটু হিন্টস দিয়ে দিচ্ছি। এইখানে ER1 দেওয়া আছে, নট দেওয়া আছে, তার মানে নাই কি ER2, এটা পাইলে আমরা বাকি কাজগুলা করতে পারবো, কিন্তু আমাদের ER দেওয়া আছে, ER ইকুয়াল টু ER নট, এইখান থেকে আমাদের ER2 চলে আসবে, ER2 ইকুয়াল টু ER মাইনাস ER1 মাইনাস ER নট, ER2 চলে আসলো। ER2 যদি পাওয়া যাব তাহলে আমাদের সেম আগের মতোই EY বের করতে বলছে, EY1 EY2 EY নট, এই চিত্র কি আমরা বের করব আগের মতোই, জাস্ট এখানে ER2 যদি চলে আসে সেম আগের অঙ্কের মতো। হোমওয়ার্ক পাওয়া যাবে আশা করি। এতক্ষণ যা আমরা করলাম RYB দ্বারা, RYB যা ABCও তাই। আমি যদি রিপ্লেস করতাম আর রেড ইয়েলো ব্লু, ক্যাপিটাল লেটারে লিখলে এইভাবে লেখা হয়, RYB স্মল লেটারে লিখলে লেখা হয় ABC, আর মানে হচ্ছে স্মল এ, ওয়াই মানে হচ্ছে স্মল বি, বি মানে হচ্ছে স্মল সি। এই যে এই বি কিন্তু এক না, হ্যাঁ ভিন্ন জিনিস। আমাদের এখানে এই যে ABC দেওয়া আছে, আমি যদি দেখি একটু লিখে দিই, IA1 বলা আছে 5 অ্যাঙ্গেল 90, IA2 বলা আছে 4 অ্যাঙ্গেল 30, IA নট বলা আছে 3 অ্যাঙ্গেল -30। এখন আমাদের এখান থেকে বের করতে বলছে অরিজিনাল আনব্যালেন্সড ফেজরস। আমাদের যে অরিজিনাল ফেজ গুলা, মেইন লাইন গুলা, সেইগুলা, তার মানে এখানে বোঝাচ্ছে IA বের করতে হবে, IB বের করতে হবে, IC বের করতে হবে, IB বের করতে হবে, IC বের করতে হবে। IA বের করা খুব ইজি, এইটা এইভাবে লেখা হয় IA1, অথবা উপরে দিয়েও লেখা হয় IA1 IA2 বা IA নট, একই কথা যে এখানে দিই, তিনটা যোগ করে দিলে আমরা IA পেয়ে যাব। IB বের করার জন্য IB1 IB2 IB নট। এখন IB1 আমাদের রেফারেন্স ছিল IA1, IA1 এর সাপেক্ষে লিখবো অ্যাঙ্গেল 120, প্লাস মাইনাস পরে দিব, আগে পুরোটা লিখে দিই, IA2 প্লাস মাইনাস 120, জায়গাটা ফাঁকা রাখলাম, মাইনাস প্রথমটা মাইনাস হবে। মাইনাস দিয়ে দিব। দেখি আমরা হিসাব করে কি হয়। আমি যদি এটা হিসাব করতে চাই IB1 পজিটিভ সিকোয়েন্স কম্পোনেন্ট, আমরা এখন হিসাব করব A B C, A1 B1 C1, রেফারেন্স হচ্ছে A1, বের করব B1 মাইনাস 120, তার মানে এটা মাইনাস, যেহেতু সবগুলো সেম কম্পোনেন্ট বোঝাই যাচ্ছে এটা প্লাস হবে। তবে আমি বলবো প্র্যাকটিস করার সময় একটু ক্যালকুলেটর করে আসতে, এখানে হবে ACB A2 C2 B2, B2 বের করার সময় রেফারেন্স হচ্ছে আমাদের A2, বের করব B2, A2 রেফারেন্স B2 120 করে, তার মানে এখানে প্লাস, এই ক্যালকুলেটর প্রেস করলেই চলে আসবে। IC নিজে ট্রাই করতে হবে। আচ্ছা, এই ম্যাথ গুলা প্রায় সবগুলা ম্যাথই, এই যে এখানে যে নাম্বার দেখা যাচ্ছে এটা হাদিস সালাতে বই থেকে নেয়া, এটা আবার ভিকে মেহতা বই থেকে নেয়া। এক্সাম্পল 18.5, তার মানে ভিকে মেহতার বই এক্সাম্পল 18.5, কেউ চাইলে বই খুলতে পারো। এখানে আমাদের আরেকটা নতুন জিনিস লাগবে, খুব বেশি নতুন না, একটু আমরা আগে থেকে জানি, সার্কিটে দেখে আসছি, সামনে আরো দেখবো। পুরোটা কোয়েশ্চেন আমি আর পড়তেছি না, যেটুকু আমাদের লাগবে সেটা আমি বলে দিচ্ছি। ইন আর লাইন পজিটিভ ফেজ সিকোয়েন্স component 200 ampere
নেগেটিভ ফেজ সিকোয়েন্স কম্পোনেন্ট, তার মানে এটা আমাদের বলছে আর লাইনে, এই যে মানগুলা বলা আছে সবগুলা আর লাইনে। পজিটিভ ফেজ সিকোয়েন্স কম্পোনেন্ট 200 অ্যাঙ্গেল 0 এম্পিয়ার, তার মানে এটা কারেন্টের ভ্যালু IR1 200 অ্যাঙ্গেল 0, 200 অ্যাঙ্গেল 0 means 200। IR2 নেগেটিভ সিকোয়েন্স কম্পোনেন্ট বলা আছে 100 অ্যাঙ্গেল 60 এম্পিয়ার। বাকি আছে আমাদের IR0। আবার বের করতে বলছে কি আমাদেরকে বের করতে বলছে, দেখি কি বের করতে বললো, ক্যালকুলেট কারেন্টস ইন দা 3 লাইন্স। তার মানে আমাদের বের করতে বলছে মেইনলি IR বের করতে হবে, IY বের করতে হবে, IB বের করতে হবে। এটা হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য। আমরা যদি IR0 বের করতে পারি তাহলে আমরা বাকিগুলো পারবো, আগের অঙ্কেই দেখে আসছি আমরা। তো IR0 এটা জিরো সিকোয়েন্স কম্পোনেন্ট, IR0 জিরো সিকোয়েন্স, এটাকে আমি সংক্ষেপে I0 দেওয়া লিখতে পারি। জিরো সিকোয়েন্স কম্পোনেন্ট হচ্ছে নিউট্রাল কারেন্টের 1/3। একটু মুখস্থ রাখতে হবে এটা, সামনে এটা নিয়ে ডিসকাশন হবে, তবে আজকে আর হচ্ছে না এটা নিয়ে। IR0 equal to বা জিরো সিকোয়েন্স কম্পোনেন্ট I0 equal to, এটাকে I0 কেন লিখলাম, কারণ এখানে IR0 যা IY0 তা IB0 তা প্রত্যেকটা মান সেম। শুধু মান সেম তা না, একেবারে অ্যাঙ্গেলও সেম, কোনো ডিফারেন্স নেই। আমাদের নিউট্রাল কারেন্ট বলা আছে, কোথায় লিখলাম, এই যে টোটাল কারেন্ট ব্যাক টু দ্য সাপ্লাই ইন দ্য নিউট্রাল কন্ডাক্টর 300 অ্যাঙ্গেল 300, এটাকে যদি ভাগ করি আমি এইভাবে লিখতে পারি -60 যে কথা 300 একই কথা, চাইলে 300 লিখতে পারো, কোনো ইস্যু না। তার মানে আমরা IR0 পেয়ে গেছি 100 অ্যাঙ্গেল -60 এম্পিয়ার। আশা করি এখন তোমরা পারবা। এই যে এই অঙ্কটা আমরা আগেই করে আসছি, এখান থেকে এই মানগুলা বের করা বেশ ইজি। তাহলে আমি নেক্সট ম্যাথে মুভ করতে পারি, যেহেতু কারো কোনো কোয়েশ্চেন নাই। আচ্ছা, এখন আমাদের এতক্ষণ যা করলাম, এতক্ষণ আমাদের কম্পোনেন্ট গুলো দেওয়া ছিল, আমাদের মেইন লাইনটা বের করা লাগছে। এখন হিসাবটা একটু উল্টায় যাবে। এখন যে ম্যাথ গুলা করবো তার প্রায় সবগুলাই মেইন লাইন দেওয়া আছে, আমাদের কম্পোনেন্ট গুলা বের করা লাগবে। এই ফর্মুলাটা একটু ডিফারেন্ট আগেরগুলোর থেকে, আগেটা তো ইজিলি হয়ে গেছে। এই ফর্মুলা প্রমাণটা আমি দেখাবো না, চাইলে ভিকে ম্যাথে বইয়ে আছে দেখে নিতে পারো, বেশ বড় প্রমাণ, খুব একটা প্রয়োজন নাই। এই প্রমাণ কোনোদিন আসে নাই, আমার বিশ্বাস আসবেও না। আমি একটু ফর্মুলা দেখাই দিচ্ছি, একটা ফর্মুলা একটু দেখে বুঝে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে আলটিমেটলি। এতক্ষণ ছিল 1 2 0 ছিল, আমরা মেইন লাইন গুলা বের করছি। এখন আমরা এটা বের করব, কম্পোনেন্ট গুলা বের করব মেইন লাইন থেকে। 1/3 হবে। সামনে ফার্স্টে একটা ভগ্নাংশ নিব, 3 দিয়ে ভাগ করে দিব। এখানে হবে IR অ্যাঙ্গেল সামথিং, অ্যাঙ্গেলটা কত আমি বসাইলাম না। অ্যাঙ্গেলটা আমি চাইলে এখানে বসাই দিতে পারতাম, তবে বসাইলাম না। আচ্ছা, বসাই দিব, প্লাস মাইনাস দিয়ে রাখি। এরকম হবে। প্রথম অ্যাঙ্গেলটা 0 হবে। কেন 0 হবে? আমি বের করতেছি R1, আমাদের এইখানে রেফারেন্স হচ্ছে এইখানে যা থাকে অ্যাঙ্গেলের সাথে, এটা হয় আমাদের রেফারেন্স। আমি এখানে বের করতেছি R লাইনের এবং রেফারেন্স নিচ্ছি R, এদের মাঝে অ্যাঙ্গেল 0।
এই জন্য এইভাবে রাখলাম। হ্যাঁ, আমি যদি এইখানে y1 বের করতাম, স্বাভাবিকভাবে যদি আমি এইখানে লিখি y1, তখন ফার্স্টে একটা 1/3 দিয়ে ভাগ করে দিব, ir এখানে অ্যাঙ্গেল হবে প্লাস মাইনাস 120, প্লাস নাকি মাইনাস আমরা ক্যালকুলেশন করে দেখবো, মুখস্থ রাখবো না। কিন্তু যখন y লিখবো এখানে হবে 0, 0 মানে শুধু y লিখলেই হতো। এই যখন আমরা কম্পোনেন্ট বের করব তখন 1/3 দিয়ে ভাগ করে দিব, একটু মাথায় মুখস্থ রাখতে হবে। কারণ স্বাভাবিকভাবে যদি কারো বলো যে কখন ভাগ করব, আগে আমরা এরকম পাইছিলাম, আর কে ভাগ করে 3টা পাইছিলাম, 1 2 নট, তো এই 3টাকে সাম করলে এটা পাবো ডাইরেক্টলি। এখন যদি বলি এটা বের করতে, এই মানটা তো অবশ্যই এর থেকে ছোট হবে যে কম্পোনেন্ট গুলা, এই জন্য 3 দেওয়া ভাগ। এটাকে ট্রিক্স, কোনো রুলস না। এক্সাক্ট রুলসটা দেখতে গেলে ফর্মুলা প্রমাণটা দেখতে হবে। এটা আমি দেখাচ্ছি না কারণ আমার কাছে মনে হচ্ছে এটা প্রয়োজন নাই, চাইলে দেখতে পারো। কারো যদি টিচিং প্রফেশনে যাওয়ার ইচ্ছা থাকে তাহলে সে দেখতে পারো, কিন্তু আমরা এখানে বসছি জব প্রিপারেশনের জন্য, বেসিক্যালি জব প্রিপারেশন। আচ্ছা, আমরা একটা ম্যাথ করি, তারপর এই নিয়ে কোয়েশ্চেন নিব, কোয়েশ্চেন থাকতে পারে। দেখি, তবে এখানে কোয়েশ্চেনটা একটু লেন্দি হলেও এখানে আমাদের বলছে ক্যালকুলেট 0 পজিটিভ এন্ড নেগেটিভ সিকোয়েন্স কম্পোনেন্টস অফ কারেন্টস। কারেন্টস বলতে আমরা কারটা বের করব, কারেন্টস তো ছিল 3টা, আই আর, আই ওয়াই, আই বি, তার মানে এর জন্য 3টা, এর জন্য 3টা, এর জন্য 3টা, 3 3 3 9টা হবে। 9টা যদি আমরা পরীক্ষায় করতে যাই, একটু সময় সাপেক্ষ ব্যাপার। পরীক্ষায় এই টাইপের অঙ্ক এখন পর্যন্ত আসা নাই, মানে আগের গুলো আসছিল। এখানে যে এই টাইপ বলতে বোঝাচ্ছি 9টা একসাথে আসা নাই, যে কোনো 3টাকে তারা নির্দিষ্ট করে দেয়। তারা বলতে পারে পজিটিভ, নেগেটিভ এন্ড জিরো সিকোয়েন্স কম্পোনেন্টস ফর আর লাইন, বলতে পারতো অফ আর লাইন অথবা ওয়াই লাইন। যদি এইভাবে আসে যে লাইনস অফ দ্য লাইন কারেন্টস, যদি দেখি আমি পরীক্ষায় সময় নাই, তাহলে আমি শুধুমাত্র একটা করে রাখবো, 9টা করব না, যে কোনো একটা করে দিব। সময় থাকলে ওইখান থেকে 120 প্লাস মাইনাস করে আরো করতে পারবো। তবে আমরা এটা 2 ভাবে শিখবো। সাপোজ পরীক্ষায় তোমাকে শুধুমাত্র ওয়াই লাইন বের করতে বলছে, ওয়াই লাইনের জন্য নিশ্চয়ই আমরা আর লাইন বের করে তারপর আবার 120 প্লাস মাইনাস করবো না, ডাইরেক্ট ওয়াই লাইন করবো। আমাদের বলছে একটা বের করতে, আমরা এই জন্য ডাইরেক্ট বের করা শিখবো, প্রতিটাই ডাইরেক্ট বের করা শিখবো। তারপর আমি দেখাবো যদি 9টাই স্পেসিফিকলি বলে দিয়ে সাপোজ 10 নাম্বার দিয়ে দিল, তখন 9টাই বের করবো আমি, টাইম থাকা সাপেক্ষে। একটা বের করলে বাকিগুলা পাওয়া যাবে। দেখি আমরা কিভাবে করতে পারি। প্রথমে আমরা আর লাইন নিয়ে কাজ করব, রেড লাইন। যখন রেড লাইন নিয়ে কাজ করতেছি, রেড লাইনের 3টা কম্পোনেন্ট, প্রতিটা লাইনের 3টা কম্পোনেন্ট, IR1, IR1, IR2 এন্ড IR নট। স্ক্রিন একটু জাম্প করছে, দেখি। IR1 প্রথমে আমি বললাম ফর্মুলাটা একটু মুখস্থ রাখতে 1/3 দিয়ে ভাগ দিয়ে দিব। IR, যেহেতু IR1 বের করতেছি, IR এর সাথে কোনো অ্যাঙ্গেল হবে না, IB এর সাথে একটা অ্যাঙ্গেল হবে 120 প্লাস বা মাইনাস, বি লিখে দিছি, একটু মিস্টেক হয়ে গেছে, আর ওয়াই হবে, আর ওয়াই বি এখানে 120 প্লাস বা মাইনাস। প্রথম কথা হচ্ছে আমরা বের করতেছি কি পজিটিভ সিকোয়েন্স কম্পোনেন্ট, তার মানে আমরা শুধুমাত্র এখানে পজিটিভ ফেজ সিকোয়েন্স ড্র করব, নেগেটিভ ফেজ সিকোয়েন্স নিয়ে আমাদের কোনো কাজ নাই, ডাইরেক্ট আর ওয়াই বি, দ্যাট মিনস R1 Y1 B1। আমি যদি এখানে দেখি বের করতেছি আর, আমাদের এখানে রেফারেন্স কি ছিল, এটা বার, তার মানে প্রথমটা অ্যাঙ্গেল 0, তাই আমি দিলাম না। তারপরে আমি বের করতেছি আর, এখানে রেফারেন্স কে, রেফারেন্স হচ্ছে ওয়াই, রেফারেন্স যদি ওয়াই হয় এটা আমাদের রেফারেন্স, বের করতেছি আর যাবে এই দিকে, রেফারেন্স থেকে যা বের করতেছি তার দিকে প্লাস 120। অ্যান্টি ক্লকওয়াইজ, তার মানে প্লাস 120। তারপর একটা আমি রেফারেন্স এই যে এখানে দেওয়া আছে যেটা, এটা রেফারেন্স,
যেহেতু সবগুলো সেম কম্পোনেন্ট, এটা মাইনাস হবে। হ্যাঁ, যদি আমি করেও দেখাই, এইখান থেকে বের করতেছি আর এই যে এদিকে আসতেছে ক্লকওয়াইজ ডিরেকশন -120। কনফিউশন থাকলে এখানে বলতে পারো। স্যার আইবি প্লাস 120 হবে না? রন্টি কিছু বললা, বুঝি নাই কিন্তু। স্যার আইবি প্লাস 120 হবে না? আইবি না, দেখি, দেখো তো আমাদের যখন এটা বের করতেছি, হ্যাঁ, তখন আমাদের রেফারেন্স কোথায়? রেফারেন্সটা এটা, তাই না? যা বের করতেছি সেটা হচ্ছে R1। রেফারেন্স থেকে তুমি এইদিকে আসো, আর এর দিকে আসো, এই অ্যাঙ্গেলটা কি ক্লকওয়াইজ না? ক্লকওয়াইজ স্যার। আমাদের IR1 রেফারেন্স না, রেফারেন্স কোনটা? IB, রেফারেন্স IB. দেওয়াটা রেফারেন্স দেওয়াটা এই যে আইবি। যেটা দেওয়া আছে এটা রেফারেন্স। ঠিক আছে। ঠিক আছে, যেই মানটা দেওয়া থাকবে এটাকে আমরা রেফারেন্স নিব। ক্যালকুলেটর প্রেস করলে আমাদের IR1 চলে আসবে, IR2, IR2 করার জন্য আমরা ফিগার ড্র করব, নেগেটিভ সিকোয়েন্স কম্পোনেন্ট R B Y, R2 B2 and Y2। ফার্স্টে আর, এখানে কোনো অ্যাঙ্গেল হবে না, তারপরে আর ওয়াই 120 আর বি, এটা আমি হিসাব নিকাশ না করেও বলতে পারি। এইখানে প্লাস ছিল, তাহলে এখানে হবে মাইনাস, এটা হবে প্লাস। তবে বাসা প্র্যাকটিস করার সময় আমি তোমাদের বলবো প্রথম প্রাথমিক অবস্থায় ক্যালকুলেশনটা করে দেখতে, মানে একেবারে এইভাবে একটা প্লাস হয়েছে বলে একটা মাইনাস। আমরা যদি প্রথম অঙ্কটা দেখি ওখানে কম্পোনেন্ট গুলো ভিন্ন ছিল, তাই কিন্তু একেবারে সেম হয় নাই। এইখানে সবগুলো সেম আছে, তাই এই ঝামেলাটা হবে না। আচ্ছা, এইখানে আমাদের রেফারেন্স আছে ওয়াই। যদি ওয়াই রেফারেন্স হয়, এই যে Y2 রেফারেন্স বের করতেছি, আর এদিকে আসলে ক্লকওয়াইজ -120। আবার এইখানে রেফারেন্স হচ্ছে বি, R2 বের করলে +120। প্লাস ওকে, IR0 একটু আগে তোমাদেরকে আমি বললাম IR0 বা I0, এক কথায় এটাকে I0 বলতে পারি। I0 কেন বললাম? এখানে IR0 যা IY0 তা IB0 তা, তার মানে এই I0 করলে আমাদের হচ্ছে একটা আসলে তিনটা মান চলে আসতেছে, জিরো সিকোয়েন্সে তিনটা মানই পাই যাচ্ছি। এটা কিরকম আমি একটু আগে দেখাইলাম, IN/3। আবার IN মানে হচ্ছে তিনটা কারেন্টের যোগফল, RYB। জাস্ট এই যে তিনটা মান আছে বসাই দিলে হবে, এখানে কোনো অ্যাঙ্গেলের ঝামেলা নাই। আচ্ছা, এটা গেল আমাদের আর লাইনের ক্যালকুলেশন। যদি আমাদের পরীক্ষায় 9টায় বের করতে বলে, ওয়াই লাইন করব। ওয়াই লাইন করার জন্য যদি আমি প্রথমে IR1 করে নিই, IY1 বের করব, IY2 বের করব, IY0 এটা তো হয়েই গেছে, আগেই হয়ে আছে, এই মানটাই তো IY0, এটা আর লিখবই না এখানে। IY1 যেখানে আমরা IR1 বের করে নিছি, IY1 করার জন্য আমরা কোন ফিগারটা কল্পনা করব? প্রথমটা না দ্বিতীয়টা বলো তো দেখি? প্রথমটা ভাইয়া পজিটিভ। প্রথমটা, কারণ পজিটিভ সিকোয়েন্স কম্পোনেন্ট। দেখি এখন আমরা বের করতেছি Y1, যখন আমরা এটা বের করে ফেলছি, তা আমাদের রেফারেন্স হবে আমাদের IR1 আমরা জানি। IR1 যদি রেফারেন্স হয়, R1 থেকে আসবো Y এর দিকে, এইদিকে আসলে এটা হবে -120। শেষ, এটা ক্যালকুলেটরে প্রেস করলে আনসার চলে আসবে। IY2 যদি করতে চাই, যেখানে আমাদের IR2 জানা আছে, তার মানে R2 হবে আমাদের রেফারেন্স।
R2 রেফারেন্স Plus বের হবে। করতে Y2 এই দিকে যাচ্ছে I R2 প্লাস 120 অঙ্ক শেষ। তবে যদি আমি এই মানগুলা বের না করে ডাইরেক্ট করতে চেতাম, যদি শুধু হোয়াইট লাইনগুলা চাই, আমরা কেন আর লাইনগুলা বের করবো? তিনটা 6টা হয়ে যাবে, তখন আমরা ডাইরেক্টলি করতে পারতাম। আমি ডাইরেক্টলি করব। যদি আইআর বের করা লাগে তাহলে কেন আর কষ্ট করবো? তখন আমরা এইভাবেই করে দিব। একইভাবে বি লাইনও পারবো আর বের করে আর থেকে যদি ডাইরেক্টলি করি। কম পরীক্ষা কোনটা আসবে এটা আমরা জানি না। আর লাইনে আসতে পারে, ওয়াই লাইনে আসতে পারে, বি লাইনে আসতে পারে। এককভাবে আসার সম্ভাবনাটাই বেশি। তিনটা একসাথে আসা, 9টা একসাথে আসার সম্ভাবনা খুবই কম, আমার মনে হয় আসবে না। আই Y1 লিখবো, আই Y2 লিখবো। ওয়াই নট তো আমরা পাই গেছি, আর লিখবো না। চিত্রটা আরেকটু আঁকায় নি, নাহলে আবার উপরে স্ক্রল করা লাগবে। আর YB এটা হচ্ছে পজিটিভ ফেজ সিকোয়েন্স, মানে Y1 B1 এটা ছিল পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ, তার মানে এটা হচ্ছে R2 B2 Y2। এখন যদি দেখি আমি Y1 করতে চাই, যেটা বলতেছিলাম প্রথমে 1/3 দিয়ে দিব, এখানে 1/3 আই আর হবে, অবশ্যই তার সাথে অ্যাঙ্গেল হবে, কারণ আমরা বের করতেছি ওয়াই, রেফারেন্স নিচ্ছি আর কে 120 প্লাস বা মাইনাস। এখানে ওয়াই তার সাথে কোনো অ্যাঙ্গেল হবে না, বি বি এর সাথেও অ্যাঙ্গেল হবে 120 প্লাস বা মাইনাস। দেখি আগে যেটা করবেন ওটা হবে না। 1 মিনিট দেখি, ওয়াই আর ওয়াই বি, হ্যাঁ আচ্ছা ওকে। দেখি আমরা তো প্লাস মাইনাস এখন দেই না, জায়গা রাখছি, দিব। আমরা বের করতেছি ওয়াই, রেফারেন্স হচ্ছে আর প্রথমটা এটা, এই যে আর রেফারেন্স, এখান থেকে যখন ওয়াই এর দিকে আসতেছি এটা আমাদের নেগেটিভ। নেগেটিভ, তো স্বাভাবিকভাবে এটা পজিটিভ হবে। ক্যালকুলেশন করে দেখতে পারো, আমি আর দেখাচ্ছি না, তোমরা দেখে নিবা। এটা ছিল -120। তারপরে যখন আমি এইখানে লিখতেছি আই আর প্লাস মাইনাস 120 ওয়াই বের করতেছি Y2, তার মানে ওয়াই এর সাথে অ্যাঙ্গেল হবে না, আই বি। তখন আমরা চিত্র নিব এইটা, আমাদের রেফারেন্স হচ্ছে আর, মানে R2 বের করতেছি ওয়াই আর থেকে এদিকে, এইটা প্লাস 120, তার মানে এখানে দিব পজিটিভ 120। আর তারপর এটা যদি করি রেফারেন্স আর, সরি রেফারেন্স আমাদের বি, বের করতেছি কি, বের করতেছি ওয়াই, এই যে রেফারেন্স বি বের করতেছি ওয়াই, এদিক চলে গেলে -120, এই যে মাইনাস দিয়ে দিলাম, চলে আসবে। আই ওয়াই নট তো আমরা জানি, যেটা আই আর নট ছিল। বি লাইন নিজ দায়িত্বে করতে হবে। কিভাবে পারা যাবে? কি মিল্টন, এই বিষয়গুলো কেমন লাগলো? সহজ, আচ্ছা ওকে। আমাদের এই টপিকসটা খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, খুব বেশি একটা কঠিন না, কিন্তু এখান থেকে মাঝে মাঝে অঙ্ক আসে, আসার মতোই। এটা যে আনএক্সপেক্টেড তা না, এক্সপেক্টেড যে এখান থেকে ম্যাথ আসবে। আচ্ছা এখন দেখি আমরা এটা কত নাম্বার ম্যাথ, আগেরটা কত ছিল, এটা 18.2, তার মানে আগেরটা কত ছিল, সেম ম্যাথই। 52 বি, সেম ম্যাথই। হ্যাঁ, জাস্ট প্র্যাকটিসের জন্য দেওয়া হয়েছে, তোমরা নিজ দায়িত্বে করে দিবা, পুরোপুরি হোমওয়ার্ক। এটা নিয়ে আমি কোনো কথাই বলতেছি না, একদম সেম ম্যাথ। ও সেম ম্যাথ বলে এবিসিডি নাম রাখা হয়েছে, না হয়তো নতুন নাম্বার দিতাম। আচ্ছা এইখানে আগে ছিল আর ওয়াই বি, এখানে বলে দিচ্ছে এ বি সি। আগে ছিল কারেন্ট, এখানে আছে ভোল্টেজ, এটা হচ্ছে বি আর,
এটা হচ্ছে বি ওয়াই, এটা হচ্ছে বি বি। ট্রাই করলে পারবা। আমরা আর ওয়াই বি না দিয়ে এবিসি দিয়ে করব। এখানে বি এ ওয়ান আসবে। যেরকম এইখানে এই ম্যাথটা হাদিস আদার থেকে নেয়া, সম্ভবত এক্সারসাইজের ম্যাথ, কিন্তু আনসারে তারা শুধুমাত্র একটা আনসার লিখে দিছে। বের করতে বলছিল সিমেট্রিক্যাল কম্পোনেন্টস। আমাদের বের করা উচিত ছিল BA1, BA2 and BA0, BB1, BB2, BB0, BC1, BC2, BC0। যেটা আমি বললাম, পরীক্ষায় যদি টাইম স্বল্পতা থাকে আমি হয়তো এইটুক করে দিব। বইয়ে তাই করছে, তো অ্যাকচুয়ালি এই পড়াটাই করা উচিত ছিল। তবে এত বড় ম্যাথ 9টা মান বের করা কখনোই আসার কথা না। একটু বুদ্ধি খাটে আনসার দিবা পরীক্ষা হলে। এটা পুরোপুরি হোমওয়ার্ক, বই দেখতে পারো, খুব বেশি একটা লাগবেও না। এটা আমরা করব। এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট একেবারে। আমি ক্লাসের মধ্যে স্টার মার্ক দিয়ে দিলাম। 54 এবি দুইটা ম্যাথ আছে, যথেষ্ট ইম্পর্টেন্ট, পরীক্ষা আসছে, আসার মতোই অঙ্ক, এবং ভুল করারও কিছু জায়গা আছে। ভাই 9টা করলে কি পরীক্ষায় 0 দিয়ে দিবে? না, এই 9টা করলে 0 দিবে কেন? 9টাই তো করা উচিত। আচ্ছা, প্রথম 3টা করার পরে পরের 6টা তো একদম ইজি, তো এটা তো আসলে ক্যালকুলেশন আর কিছু না। 120 প্লাস মাইনাস করে দিব খালি। প্রথম 3টা করলে তো 3টা মানে কি আমাদের 5টা হয়ে গেল, তাই না? জিরো সিকোয়েন্স তো একটা আসলে বাকিগুলো হয়ে গেল। জি ভাই, না আবার বেশি করলে আবার হবে নাকি? না, এটা বলছি। ঝামেলা হবে না। তো সময়ের সাপেক্ষে, হ্যাঁ, দেখতে হবে সময় কতক্ষণ আছে, তার উপর ডিপেন্ড করে। তো পরীক্ষা মেনশন করে দেয় সাধারণত যে কোন লাইন বের করতে বলছে। দেখি আমরা এইখানে কি করতে পারি। প্রথমেই বলছে ওয়ান কন্ডাক্টর অফ থ্রি ফেজ লাইন ইজ ওপেন। আমাদের থ্রি ফেজ সিস্টেম, 3টা লাইন ছিল আর ওয়াই বি, বলছে একটা লাইন ওপেন। দেখি তারা কোনটাকে ওপেন বলে দিছে, নিশ্চয়ই বলা আছে, না থাকলে আমরা একটা ধরে নিব। অ্যাজিউমিং দ্যাট বি লাইন ইজ ওপেন, সিমেট্রিক্যাল কম্পোনেন্ট বের করতে বলছে। এখানে 9টা বের করা আছে, আমি 3টা বের করে দিব। আমি এই 3টা বের করে দিব, মানে প্রথম লাইনের। আর বাকি 3টা তোমরা চাইলে করতে পারো, বাসায় করে দেখবা না পারবা। আমাদের আরো কিছু বলছে, আর বলছে ডেল্টা কানেক্টেড লোড, যেখানে আর লাইনে কারেন্ট হচ্ছে 10 এম্পিয়ার, সরি 10 এম্পিয়ার। ডেল্টা কানেক্টেড লোড, আমি যদি চিন্তা করি এরকম, লোডটা ছিল ডেল্টা কানেক্টেড। আর ওয়াই বি, এটা ছিল আমাদের আই আর, এটা ছিল আই ওয়াই, এটা ছিল আই বি। কিন্তু তারা বলে দিছে আমাদের বি লাইনটা ওপেন, মানে এই লাইনটা কোনো কারণে ওপেন হয়ে যাবে, যে কোনো ভাবে হোক। তারা ডাইরেক্ট বলে দিছে ওপেন, কিভাবে হয়েছে এটা আমাদের কোনো ইস্যু না। যদি এটা ওপেন হয় তাহলে আমরা কি লিখতে পারি? আই বি ইকুয়াল টু হোয়াট? 0 আই বি ইকুয়াল টু 0, ওপেন পাতে কারেন্ট থাকে না। আমাদেরকে আরো বলে দিচ্ছে আই আর ইকুয়াল টু 10। যেহেতু ডেল্টা কানেক্টেড, ডেল্টা কানেকশনে কোন নিউট্রাল কারেন্ট নাই, ডেল্টা কানেক্টেড, তার মানে আমরা লিখতে পারি আয়ন শূন্য। নিউট্রাল কারেন্ট ইকুয়াল টু 0। আবার নিউট্রাল কারেন্ট ইকুয়াল টু আমরা জানি আর সবগুলা লাইনের যোগফল 0 0। বির মান 0 বসাই দিলাম, দরকার নাই, না বসাইলে হবে। যদি আমি আই ওয়াই লিখতে চাই, আই ওয়াই ইকুয়াল টু মাইনাস আই আর, তার মানে আই ওয়াই হচ্ছে মাইনাস 10 এম্পিয়ার। এখানে আমি সিরিয়ালি লিখবো, আর এটা -10, এটা হচ্ছে 0। এইগুলো আমাদের আর প্রয়োজন নাই। তোমরা যদি একটু বই খোলো, বইয়ে দেখবো এটাকে 10 অ্যাঙ্গেল 0 লেখা আছে। -10 মানে হচ্ছে 10 অ্যাঙ্গেল 180 লিখতে পারি, অথবা 10 অ্যাঙ্গেল -180 লিখতে পারি, একই কথা। দরকার নাই, আমাদের এইটুকুই যথেষ্ট। শুধু শুধু অ্যাঙ্গেলের ঝামেলায় কেন যাবো? তবে ভাই এটা ক্যালকুলেটরে আমরা নেই অ্যাঙ্গেল। হ্যাঁ, দেখাই দিলাম যে এইভাবে আসছে, এটা আমাদের ইস্যু। কিভাবে আসছে এটা আমি দেখাই দিলাম। মাইনাসটা আবার একটু বলা যাবে? হ্যাঁ, মাইনাসটা না, আচ্ছা দেখো,
আমাদের এখানে কি বলছে, কি ধরনের কানেকশন, ডেল্টা না কানন? ডেল্টা কানেকশনে নিউট্রাল কারেন্ট কত? জিরো। প্রথমত আমাদের এই দুইটা মান দেয়া আছে, আই ওয়াইটা দেয়া নাই। নিউট্রাল মানে কি? তিনটা লাইনের যোগফল, জিরো। বির মান আমি জিরো বসাই দিলাম, জিরো প্লাস মাইনাস যাই করি একই কথা, তাই না? আই ওয়াই এই দিকে রেখে আর কে দিকে ওই দিকে নিয়ে যাও, আর এর মান বসায় দাও, কত হয়? -10। তার মানে ওয়াই ইকুয়াল টু কত লিখলাম? -10। তারপরে যেটা বলছিলাম ওটা বইয়ে লেখা আছে, শুধু শুধু ওই ঝামেলায় যাওয়ার দরকার নাই। আমার +10 -10 আছে, শুধু শুধু অ্যাঙ্গেলে কেন লিখবো, অপ্রয়োজনীয়। আচ্ছা, আরো কেউ কিছু বলতে চাচ্ছিল, একটু বলতে পারো। তো এখানে আমাদের আর ওয়াই বি দেওয়া আছে, আমরা কম্পোনেন্ট গুলা বের করতে পারবো। পরীক্ষা এই তিনটা বের করলেই যথেষ্ট, যদি মেনশন করে না দেয়, টাইম পাইলে বাকি আর 6টা করতে পারো। তবে পরীক্ষা একবার আসছিল, মেনশন করে দিছিল কোন লাইন করব, ওয়াই লাইন করব নাকি আর লাইন করব নাকি বি লাইন করবো, এটা আমাদের মেনশন করে দিছিল। পাওয়া যাবে আগের মতো। এই ম্যাথটা আগের ম্যাথটা অলমোস্ট সেম, কিন্তু একটু ভাষাগত পার্থক্য আছে। ভাষাগত পার্থক্যটা আমি ভেঙে দিচ্ছি, দেখি। এখানে বলছে আমাদের ডেল্টা কানেক্টেড লোড সাপ্লাইড ফ্রম এ 3-phase সিস্টেম, ফিউজ বি ইজ রিমুভড। তার মানে আমি প্রথমেই বুঝতেছি আই বি ইকুয়াল টু 0। ফিউজ বি তে ফিউজটা রিমুভ করে দিছে এবং ডেল্টা কানেক্টেড ছিল। ডেল্টা কানেক্টেড ছিল মানে কি, আই এন ইকুয়াল টু 0, আই এন 0 মানে আই আর আই ওয়াই, আই বি ইকুয়াল টু 0। বি আমি বাদ দিতে পারি কারণ এটা 0 ছিল, 0 দিয়ে আমাদের একই কথা। আরো একটু কিছু বলা ছিল, আর কি বলা ছিল দেখি। কারেন্ট ইন দ্য আদার টু লাইনস ইজ 20 এম্পিয়ার। বাকি যে দুটো লাইন আছে, একটা হচ্ছে আই আর, একটা হচ্ছে আই ওয়াই, দুইটার মধ্যে কারেন্টের মান হচ্ছে 20। এখানে কোয়েশ্চনটা একটু চালাকি করছে, কারেন্টের মান 20 মানে কারেন্টের যেই ম্যাগনিটিউড তা হচ্ছে 20, তার অ্যাঙ্গেল ডিফারেন্ট হতে পারে, এখানে ডিফারেন্ট হবে। যেই পরিমাণ ডাটা আছে তা থেকে আমরা বের করতে পারবো কিভাবে, যদি কোনো কিছু মেনশন করা না থাকে, স্বাভাবিকভাবেই ধরে নেওয়া হয় আর লাইন যে মানটা দেওয়া আছে তার প্রথম লাইনে, প্রথমটা হচ্ছে রেড লাইন, রেড ইয়েলো ব্লু, প্রথমটা হচ্ছে 20। আর ওয়াই অনেকে বলতে পারে এখানেও 20, কারণ আদার টু লাইনে বলছে 20, না এখানে মানটা 20, ম্যাগনিটিউডটা 20, কিন্তু তার হাতে আরো অ্যাঙ্গেল ট্যাঙ্গেল আছে। কারণ কি আমাদের এটা হচ্ছে 20 অ্যাঙ্গেল 0, এইখানে যদি অ্যাঙ্গেল দিয়ে লেখো 20 অ্যাঙ্গেল 180, আমি দেখাচ্ছি কিভাবে আসতেছে। এইখান থেকে যদি আমি বসাই, এইখান থেকে বসাইলে 0 বাদ, y ইকুয়াল টু মাইনাস আই আর, তার মানে আই ওয়াই ইকুয়াল টু -20। এই যে এখানে -20, এটাকে আমি লিখতে পারতাম এইভাবে 20 অ্যাঙ্গেল 180 বা -180 একই কথা, এত ঝামেলার দরকার নেই। এইটুকু ডাটা থাকলেই আমরা পরে ম্যাথ পার্টটা করতে পারবো। কারো কি কনফিউশন আছে? মানে অ্যাঙ্গেল দেখা চাইছে আর কি। হ্যাঁ, একটু ভাষাগত একটু প্যাচ গোজ দিছে, ব্যাপার না। 55 আমাদের টাইম কতক্ষণ গেল? 1 ঘন্টার মতো গেছে না, আমরা আরো করবো বেশ কিছুক্ষণ। এইখানে এই সিমেট্রিক্যাল কম্পোনেন্ট প্রথম দিকে দেখবা কিছু ফর্মুলা লেখা আছে, দুইটা ফর্মুলা, খুব বেশি না, আমি একটু লিখে দিচ্ছি তবু আবার। S3 phase, S বার 3 phase, এটাকে বইয়ে দেখবে এইভাবে লেখছে বোল্ড করে দিয়ে। হ্যাঁ, তো আমাদের তো আসলে বোল্ড করে লিখতে সময় লাগে বেশি, এইভাবে বোল্ড করে লেখা, তো আমি বোল্ড করে লিখবো না, এটাকে আমি S বার দিয়ে লিখবো। বার না দিলে আবার বোল্ড করে লিখতে হবে। এটা ইকুয়াল টু একটা ফর্মুলা আছে এরকম,
BA ইন্টু IA কনজুগেট, তার মানে যেটা আমাদের ফেজে তার কমপ্লেক্স পাওয়ার প্লাস BB ইন্টু IB কনজুগেট ফেজ বি এর কমপ্লেক্স পাওয়ার, ফেজ সি ইন্টু ফেজ সি এর কমপ্লেক্স পাওয়ার BC ইন্টু IC কনজুগেট, তিনটা কমপ্লেক্স পাওয়ার সেপারেটলি যোগ করলে আমরা 3 ফেজ পাওয়ার পাবো। উপরে যে ফর্মুলাগুলো আছে তাকে যদি তুমি ভেঙে চুরে দাঁড় করাও, এটাকে এইভাবে লেখা যায় 3 ইন্টু, যদি আমি কম্পোনেন্ট দিয়ে লিখতাম BA1 ইন্টু IA1 কনজুগেট প্লাস BA2 ইন্টু IA2 কনজুগেট প্লাস BA নট ইন্টু IA নট কনজুগেট। তবে এই ফর্মুলাটাকে এখানে 3 ছাড়াও লেখা যায় ক্ষেত্র বিশেষে। আমি দুইটা ক্ষেত্রে শিখাবো না, আমি শুধু একটাই শিখাবো, একটা বলে দিব, তোমরা দুই ভাবে করতে পারো, একভাবে করতে পারো। তো আমি যেটা বলবো এটা সবকিছু একটা নিয়মে করব, এক একটার জন্য এক এক ভাবে করবো না, সামনে বুঝতে পারবো। আপাতত এই দুইটা ফর্মুলা একটু মাথায় রাখতে হবে, এটা অ্যাকচুয়ালি থাকুক বা পার ইউনিটে থাকুক, আমি একটা ফর্মুলা ইউজ করে করবো, মানে এই দুইটার মধ্যেই। নিচের যে ফর্মুলাটা এটা আবার দুইটা ভার্সন আছে, হ্যাঁ এটার আমি একটা ভার্সনই করি। দেখি এই 55 আমাদের কি বের করতে বলছে। এখানে বলা আছে, দেখি সিমেট্রিক্যাল কম্পোনেন্ট গুলা বলা আছে আমাদের। এটা হচ্ছে পজিটিভ সিকোয়েন্স কম্পোনেন্ট, নেগেটিভ এটা হচ্ছে 0। এম্পিয়ারে বলা আছে অ্যাকচুয়াল মানে টোটাল কমপ্লেক্স পাওয়ার বের করতে বলছে, আমরা ফর্মুলা বসাই দেব ডাইরেক্ট, তাতেই হয়ে যাবে। টোটাল কমপ্লেক্স পাওয়ার মানে 3 ফেজ কমপ্লেক্স পাওয়ার 3 ইন্টু BA1 IA1 কনজুগেট BA2 IA2 কনজুগেট। যাদের কনজুগেট নিয়ে সমস্যা, পাওয়ার সিস্টেমের আগে সার্কিট করতে হবে, ওইখানে বিস্তারিত আলোচনা আছে। জাস্ট মান বসায় দিব, আমাদের আনসার চলে আসবে, যা আসবে তাই আমাদের কমপ্লেক্স পাওয়ার। এক লাইনের শেষ। চলে যাব বি নাম্বারে। এই ম্যাথটা তুলনামূলক একটু ডিফারেন্ট। কেউ যদি বলো এটা সিমেট্রিক্যাল কম্পোনেন্ট থেকে নেয়, কেন? সিমেট্রিক্যাল কম্পোনেন্ট না দিলেও হতো, এটা অন্য টপিকসে নিয়ে যাওয়া যেত। তবে আমি দিছি কেন, এখানে এই যে দেখবা তোমরা 55তে বেশ কয়েকটা ম্যাথ আছে, ABCD একেবারে EF পর্যন্ত, হ্যাঁ একটা ম্যাথকে ভেঙে, বিশেষ করে বি থেকে যে ই পর্যন্ত একটা ম্যাথকে ভেঙে চুরি বেশ কয়েকভাবে দাঁড় করানো হয়েছে। বইতে একটা যে মেইন ম্যাথটা ছিল স্টিভেনসনের বইতে, স্টিভেনসন এন্ড গ্রিনজার, ওই ম্যাথটা বেশ বড়। এত বড় ম্যাথ পরীক্ষা আসে না, কখনো আসেওনি। বইটা 2বার না বা 3বার আসছে, মাঝখান থেকে একটা পোর্শন তুলে দিছে, দুইটা পোর্শন দিয়েছে, 2বার দিছে। তো আমি চিন্তা করলাম এটাকে ভেঙে চুরে আরো কয়ভাবে ভাঙা যায়, ওইভাবেই দিয়ে দিছি, যেটা আসুক যাতে আমরা করতে পারি। এই জন্য এই ম্যাথটা এইখানে। আচ্ছা, ম্যাথটা বেশ ইম্পর্টেন্ট, হ্যাঁ পরীক্ষা যেহেতু 2বার আসছে, একটা ম্যাথকে একটু মডিফাই করে আবারও আসতে পারে। এবং ম্যাথটা বড়, বই খুলে দেখবা বেশ বড়, 429 নাম্বার পেজ, এক্সাম্পল 3.3। ডাইরেক্ট পাবো না, ভাববা যে বইয়ের সাথে মিল নাই, তার ভিতর থেকে এই ম্যাথটা তুলে নেওয়া হয়েছে, ডাটাটা একটু চেঞ্জ করে, সামনে অ্যাকচুয়াল ম্যাথটা চলে আসবে। আচ্ছা ওকে, আমাদের এখানে বলছে ওয়াই কানেক্টেড ব্যালেন্স লোড, লোডটা ব্যালেন্স, কিন্তু এই সোর্সে যে মান দেখতেছি, সোর্স অবশ্যই আনব্যালেন্স দেখা যাচ্ছে। আমরা 3 ফেজ সার্কিটে এরকম ম্যাথ মোটামুটি করেছি, এখানে আরেকটু করব। এইখানে এত ডিটেলস আলোচনা করব না, এখানে পাওয়ার সিস্টেমে যা লাগে তা আলোচনা করব। আর ডিটেলস জানতে চাইলে এটা সার্কিটের 3 ফেজ সিস্টেমে। লোডটা হচ্ছে আমাদের ওয়াই কানেক্টেড ব্যালেন্সড, লোড ব্যালেন্সড, সোর্স আনব্যালেন্সড। আলটিমেটলি আমাদের সিস্টেমটা হয়ে যাবে আনব্যালেন্সড। প্রতিটার মান 10.85, তাই বারবার আমি লিখলাম না। এটা হচ্ছে ABC বা আরো বি দিতে পারি, স্মল a স্মল b স্মল c। এটা হচ্ছে সোর্স সাইড। সোর্স বলছে আবার
আনব্যালেন্সড। এখানে দেখেই বুঝতেছি ম্যাগনিটিউড গুলো সেম না, অবশ্যই আনব্যালেন্সড। এই যে ম্যাগনিটিউড গুলো ডিফারেন্ট। এখন সিস্টেমটা আনব্যালেন্সড, কিন্তু সোর্স কি ওয়াই নাকি ডেল তাও আমাদের বলা নাই। আমাদের ওয়াই ডেল হয়তো প্রয়োজন পড়বেই না, তাই বলা নাই। এটাকে বেশ কয়েকভাবে সলভ করা যাবে। আমি একটা মেথড দেখাই দিচ্ছি, তোমরা চাইলে বিকল্পভাবে ট্রাই করতে পারো। তবে আমার মনে হয় আমি 2-3 ভাবে করছিলাম, এখন যেটা করে দিচ্ছি এটা সবচেয়ে ছোট হয়, বাকিগুলো আরো বেশ লেন্দি হয়, তবে শিখে রাখা উচিত। সবার প্রথমে আমি যেহেতু ব্যালেন্স লোড, এখানে একটা ডেল্টা কনভার্সন করে দিব, ওয়াই থেকে ডেল। ব্যালেন্সটার ক্ষেত্রে যদি কনভার্সন করি ওয়াই থেকে ডেল, ডাইরেক্ট 3 গুণ হয়ে যাবে। আনব্যালেন্স থাকলে কনভার্সন করাটা একটু মুশকিল ছিল। সবগুলাই সেম, তাই বারবার আর লিখলাম না। এটা এ, এটা বি, এটা সি। আচ্ছা, এখন আমাদের এই যে এই মানটা দেওয়া আছে এ বি বি সি, আবার এই সি এ, এই 3টা মান বলা আছে। আমি এইখানে দেখতে পাচ্ছি ক্যাপিটাল এ স্মল এ শর্ট হয়ে গেছে। তার মানে আমাদের বলা ছিল এই যে সোর্স সাইডে বি এ বি যে মানটা, এটাকে আমি লিখতে পারি বি ক্যাপিটাল এ বি, এটাকে লিখতে পারি ক্যাপিটাল বি সি, এটাকে লিখতে পারি ক্যাপিটাল সি এ। আচ্ছা, এইখানে যদি লিখি এখন, তার মানে আমরা এই মানটা পাই গেছি, এই ভোল্টেজটা। এই কারেন্ট গুলো হচ্ছে আমাদের ফেজ কারেন্ট। একটু লেখাটা মুশকিল হয়ে যাবে, এখানে জায়গা খুবই কম। আই এ বি, আই বি সি, এটা হবে আই সি এ। যদি আমি আই এ বি কে লিখতে চাই সিম্পল ভোল্টেজ বাই ইম্পিডেন্স, এখানে ইম্পিডেন্স বলতে শুধুমাত্র রেজিস্ট্যান্স, বি এ বি বাই 31.74, আই এ বির মান চলে আসবে আই বি সি, ভিবিসি বাই লোডটা ব্যালেন্স ছিল সেম মান, আইসিএ বি সিএ বাই, সবগুলা কারেন্ট আমরা পেয়ে যাব। কমপ্লেক্স পাওয়ার বের করার জন্য কি বের করতে বলছে, টোটাল কমপ্লেক্স পাওয়ার। এখানে কম্পোনেন্ট না, ডাইরেক্ট ফেজ গুলার মান, তার মানে 3 লাগবে না, এখানে দেব বি এ বি ইন্টু আই এ বি কনজুগেট। এটা করলে আমরা ফেজ এ তার জন্য কমপ্লেক্স পাওয়ার পাবো, তার সাথে যোগ করবো ফেজ বি বিবিসি ইন্টু আইবিসি কনজুগেট, তারপর বি সিএ ইন্টু আইসিএ কনজুগেট। যদি মানগুলা বের করে আমি হিসাব নিকাশ করি, তখন আমাদের আসবে এরকম 513.33 513। এখানে আই স্কয়ার আর করলে হবে না? 1 মিনিট, এটা ওয়াট, কিলোওয়াটে লিখলে 513.33194 কিলোওয়াট। আচ্ছা, তুমি যেটা বললা আই স্কয়ার আর, অঙ্কের লক্ষণ দেখে মনে হচ্ছে আমাদের ম্যাথের যে প্যাটার্ন তাতে আই স্কয়ার আর মিলে যাবে, কারণ এখানে শুধুমাত্র লাস্ট পর্যন্ত রিয়েল পাওয়ার পাওয়া গেছে। হ্যাঁ, কিন্তু যদি একটু মানগুলো চেঞ্জ করতো তখন কিন্তু আই স্কয়ার আর করলে শুধুমাত্র রিয়েল পার্ট আসতো। এখানে যা রিয়েল পার্ট তাই কমপ্লেক্স পাওয়ার, এখানে আই স্কয়ার না করলে এই অঙ্কই হয়ে যাবে। হ্যাঁ, অ্যাকচুয়াল সিস্টেমেটিক ওয়েতে হওয়ার কথা না। রিঅ্যাক্টিভ পাওয়ার নাই এনে ভাই, এর লেগে হয়ে যায়। হ্যাঁ, রিয়েক্টিভ পার্ট থাকলে কিন্তু হতো না। এই অঙ্কটা জি ভাই। কনস্ট্যান্ট, শুধু আই স্কয়ার করলে হয়ে যাবে। ভাই এটা কি স্টারটাকে ডেল্টা করা হয়েছে, স্টার থেকে ডেল্টা কনভার্সন এটা? হ্যাঁ, এইখানে ওয়াই থেকে ডেল্টা করে দিছি, ব্যালেন্স যেহেতু জেড ওয়াই ইকুয়াল টু জেড ডেল বাই 3, সহজ কনভার্সন। হ্যাঁ, আচ্ছা, ডেল বাই আর কারোর প্রশ্ন আছে? ভাই ডেল্টা না করে কি অঙ্কটা করা যেত না? করা যেত, বললাম তোমরা ট্রাই করবা, একটু লেন্দি হবে। হ্যাঁ, ভাই আমার ট্রাই করবা।
তো আমি আর অন্য ডিসকাশনে যাচ্ছি না, ওটা তোমরা নিজে ট্রাই করে দেখবা কিভাবে হয়, হবে, আমি করে দেখছি হয়। আচ্ছা, এইখানে আমাদের বলে দিছে এইখানে মানগুলা পার ইউনিটে আছে, সবকিছু পার ইউনিটে আছে। কি বলছে দেখি, এটা ছিল আমাদের মেইন ম্যাথ। হ্যাঁ, যে রেফারেন্সটা দিয়েছি এটাই সম্ভবত মেইন ম্যাথ, এটাও একটু মডিফাই থাকতে পারে। পজিটিভ এন্ড নেগেটিভ, তার মানে এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। এটা কি ভোল্টেজ নাকি ফেজ ভোল্টেজ? আচ্ছা, এটা হচ্ছে ভোল্টেজ। করেসপন্ডিং কারেন্ট, তার মানে পজিটিভ হচ্ছে এটা, নেগেটিভ হচ্ছে এটা। আমি যদি একটু মানগুলো লিখে নেই, এটাকে আমি বলবো আমি পজিটিভ সিকোয়েন্স কম্পোনেন্ট BA1, এবং এটা হচ্ছে BA2, এটা হচ্ছে IA1, এটা হচ্ছে IA2। এখানে আরেকটা কথা বলছে, নিউট্রাল অফ দ্য লোড ইজ নট কানেক্টেড টু গ্রাউন্ড। নিউট্রাল অফ দ্য লোড যদি কানেক্টেড টু গ্রাউন্ড না হয় তাহলে IN ইকুয়াল টু 0। এই জিনিসগুলো সামনে আমরা আরো দেখবো, সামনে যখন ফল টাইম আসবে তখন, আপাতত এই ডিসকাশনে যাচ্ছি না। IN ইকুয়াল টু 0, IN ইকুয়াল টু 0 হয় তাহলে এই যে একটু বলেই দিই, নিউট্রালটা ওপেন, এটা যদি ওপেন হয় তাহলে তো নিউট্রাল কারেন্ট যাবে কোন দিকে? তো যাওয়ার জায়গায় নাই। IN 0, আমি যদি জিরো সিকোয়েন্স কম্পোনেন্ট বের করতে চাই, জিরো সিকোয়েন্স কম্পোনেন্ট ইকুয়াল টু IN/3, তার মানে জিরো সিকোয়েন্স কম্পোনেন্ট হবে 0। এটা IN নট বা যাই বলি, IN নট ইকুয়াল টু 0। ভোল্টেজ আমাদের প্রয়োজন নাই, 0 হোক আর না হোক তেমন কোনো ইস্যুই হবে না, কারণ কারেন্টের সাথে গুণ করলে সেটা 0ই হবে যত মানি থাকতো। আচ্ছা, এখন আমাকে বের করতে বলছে পাওয়ার কনজিউমড বাই দ্য লোড ইফ দ্য সিস্টেম বেস ইজ 500 kVA। প্রথমে আমরা পার ইউনিট পাওয়ার বের করব, তারপর আবার একটা বেস KVA দেওয়া আছে। পার ইউনিটকে বেস দ্বারা গুণ করলেই অ্যাকচুয়াল পাওয়ার পাওয়া যায়। পার ইউনিটে একটা ছোটখাটো ক্লাস হয়ে গেছে গতকালকে, গত ক্লাসটা গত পরশুদিন, যেটা সামনে আরো হবে। পার ইউনিট ইকুয়াল টু অ্যাকচুয়াল বাই বেস, এটা আমাদের অনেক জায়গায় লাগবে। তার মানে অ্যাকচুয়াল ইকুয়াল টু পার ইউনিট ইনটু বেস। আজকে পরে যে 8-10টা ক্লাস হবে, একটা না, সবগুলাই পার ইউনিট সিস্টেমের উপর। প্রথম 2টা ক্লাস ডাইরেক্টলি কাজে লাগবে, আগামী 8-10টা ক্লাস পর্যন্ত। আমরা এখানে এটা একটু জেনে রাখবো, এটা গত ক্লাসে বলা হয় নাই, বলা দরকার ছিল, আমি ভুলে গেছিলাম বলতে। এইখান থেকেই ওই যে প্রথম ফর্মুলাটা দেখাইছিলাম একদম ফার্স্ট ক্লাসে, ওই ফর্মুলাটা দাঁড়াইছে। প্রথমে আমরা এইখানে ভোল্টেজ এবং কারেন্টের পার ইউনিট ভ্যালু দেওয়া আছে। আমি যদি কমপ্লেক্স পাওয়ারটাকে পার ইউনিটে করে দিই, যেহেতু কম্পোনেন্ট দেওয়া আছে 3BA1 IA1 কনজুগেট, BA2 IA2 কনজুগেট। এই ম্যাথে একটা ঝামেলা আছে, একবার শেষ করে তারপর বলে দিব, কারো কনফিউশন থাকলে একটু ওয়েট করা লাগবে। এইখানে আমি মান বসাই দিলে পাওয়া যাবে এরকম 3.07992495 পার ইউনিট। এটা পার ইউনিট আছে। যদি এটাকে আমি অ্যাকচুয়াল নিতে চাই তাহলে বেস ভ্যালুতে আগুন করা লাগবে। ফর্মুলাটা একটু মডিফাইড আছে। বেস ভ্যালুটা হবে পার ইউনিটে, পার ফেজ ভ্যালু হবে। এই বেস ভ্যালুটা হবে পার ফেজে। আমরা যে কোনো কিছু কনভার্ট করতে চাই, লাইন ভোল্টেজ বা ফেজ ভোল্টেজ বা যে কোনো কিছু, এভরিথিং সামনে আমরা দেখবো। এই রিলেটেড বেশ কয়েকটা ম্যাথ আছে, আমি 2-3 ভাবে ভেরিফিকেশন করে দেখাবো। তো যাদের কনফিউশন আছে আপাতত জেনে রাখো, আমরা যখন বেস ভ্যালু দিয়ে গুণ করব তাকে অবশ্যই পার ফেজ বেস ভ্যালু দিয়ে গুণ করব। এই বেস ভ্যালুটা হবে পার ফেজে। এটা ছাড়াও একটা অপশন আছে, দেখাচ্ছি একটু পরে। এটা ছিল পার ইউনিট 0.07992435। এই পার ইউনিটকে যদি আমি বেস ভ্যালু দিয়ে গুণ করি, বেসের পার ইউনিট যেটা দেওয়া আছে, স্বাভাবিকভাবে এটা টোটালটা বলা থাকে, টোটাল সিস্টেমের বেস। টোটাল সিস্টেমের বেস ছিল 500, তাহলে আমি যদি পার ইউনিটে করতে চাই, যেহেতু 3 ফেজ, টোটাল সিস্টেমের বেস ছিল 500। আমি যদি পার ফেজে করতে চাই, একটু ভুল বলছিলাম, টোটাল সিস্টেমের বেস ছিল 500, আমি যদি পার ফেজ বেস ভ্যালু বের করতে চাই 500/3,
এবং এইখানে শুধুমাত্র পার ইউনিটে আসছিল, তার মানে শুধু রিয়েল মান অ্যাকচুয়ালটা পাইছি, ইমাজিনারি পার্ট পাই নাই। তাহলে এখানে এটা কিলোওয়াট হয়ে যাবে, যেহেতু ইমাজিনারি পার্ট নাই। এটা হচ্ছে 513.33 লিখে দিই, 320825 কিলোওয়াট, এটাই অ্যান্সার। প্রথমত গেল এটা একটা ব্যাখ্যা। বিকল্প বই খুললে দেখবা বই কি করছে, এখানে 3 দেয় নাই, এইখানে 3 দেয় নাই, মানে এখানে 1 পয়েন্ট সামথিং আসছে, তখন আবার এইখানে 3 দেয় নাই। তো দুইটা কাজ একসাথে গুলায় ফেলা যাবে না, তুমি এইখানে 3 দিলে আবার এইখানে 3 দিয়ে ভাগ করা লাগবে। তো এটা আমি কেন বললাম, এটা ছিল আমাদের অ্যাকচুয়াল ফর্মুলা, না হলে আবার 2 হয়, মনে রাখতে হবে যে পার ইউনিট থাকলে এখানে 3 দিব না, আর পার ইউনিট না থাকলে অ্যাকচুয়াল থাকলে 3 দিব, এটা ঝামেলা। তার থেকে আমাদের এই জিনিসটা সামনে আরো কাজে লাগবে। বেস ভ্যালু সবসময় আমরা পার ইউনিটে গুণ করব, সরি পার ফেজে গুণ করব, বারবার ভুল বলতেছি। বেস ভ্যালুকে সবসময় আমরা পার ফেজে গুণ করব, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এই যে পার ইউনিটের সংজ্ঞা যে অ্যাকচুয়াল বাই বেস, বেসটা কি পার ইউনিট দিল না? হ্যাঁ, বেসটা পার ইউনিট। তাহলে তো ঠিকই আছে। মিস্টার পারভেজ, তুমি কি আছো? জি ভাই, আসি ভাই। আচ্ছা, এটা তোমার একটা ঝামেলা ছিল আগে, এখন কি মিটছে বা কোনো আমি problem ওই আছে? যে ডাইরেক্ট মুখস্থ করে রাখছি যে পার ইউনিট হইলে 3 দ্বারা গুণ করবো না, পার ইউনিট ছাড়া 3 দ্বারা গুণ করবো। আচ্ছা, তো ওইটাতে কিন্তু একটা ঝামেলা হবে, হ্যাঁ সামনে। কোথায়? তোমাকে আমি অঙ্কের নাম্বারটা তো মনে নাই, সামনের দিন দেখে বলবো না, হ্যাঁ। আচ্ছা, ধরো তোমাকে আমি একটু উদাহরণ দিই। সাপোজ তোমার লাইন ভ্যালু আসছে বিএল, হ্যাঁ, বিএল আসছে 1 পার ইউনিট, যেখানে তোমার বেস ছিল 100 কেভি। তোমার লাইন অ্যাকচুয়াল ভ্যালু কত বলো তো? এটা ছিল বেস ভ্যালু। লাইন বেস ভ্যালু লাইনে আছে, উল্টে ভাই, ঘুরতে দে বাগু। পারভেজ ভাই। এটা কিন্তু 100/√3 হবে। বেস হ্যাঁ ভ্যালু সব সময় ফেজে বসবে, হ্যাঁ, ফেজেই তো বসবে। কিন্তু তুমি যদি এইখানে 3 না দিয়ে এইখানে আবার ফেজ বসাও, তাহলে কিন্তু হিসাব উল্টা যাবে। না না, বুঝতে পারছি ভাই, এটা তো সবসময় ফেজেই করি, আচ্ছা ঠিক আছে, মানে দুই ভাইয়ের সকল বুঝতে প্রকার হবে। অ্যানালাইসিস বাই পার ফেজেই করি, সহজ হ্যাঁ, হিসাব। সবকিছুই পার ফেজে বসাবো, হ্যাঁ। তখন কিন্তু এইখানে 3 না দিলে সমস্যা আছে। হুম। আচ্ছা ওকে, আমরা এইখানে একটু দেখি এটাকে কি বলছে। এটা সহজ, এটা সমস্যা হবে না, সমস্যা হবে পরের ম্যাথটা। পরে 2টা ম্যাথ করে আজকে ক্লাস সমাপ্ত করবো, একটা ম্যাথ আছে এরপরে, পরের ম্যাথটা একটু মুশকিল। এবং ই নাম্বার যে ম্যাথটা হবে এর পরেরটা, ওইটা সাবস্টিটিউশনের জন্য পুরোপুরি ইগনোর করতে পারো। আগে এটা আমরা করি, তারপর ই নাম্বারে যাব। এখানে BA1 মানগুলা কিসে দেওয়া আছে? ফেজ টু নিউট্রাল, তার মানে এগুলো ফেজ ভ্যালু, তাহলে আর তেমন ঝামেলা নাই, লাইনগুলো থাকলে একটু মুশকিল ছিল। ফেজ ভ্যালু, আমাদের ফেজ ভোল্টেজ বের করতে বলছে এবং লাইন ভোল্টেজ বের করতে বলছে। অ্যাকচুয়াল বের করার কোনো সুযোগ নাই, পার ইউনিটে রেখে দিব, কারণ এখানে বেস ভ্যালু দেওয়া নাই, তাই আমরা আনসারগুলো পার ইউনিটে রেখে দিব। এইখানে ফেজ ভ্যালু বলতে বোঝাচ্ছে কি কি, BAN, আবার বের করতে বলছে BN, আবার বলছে BCN। আমরা এতক্ষণ যা BA বুঝতেছিলাম তাই হলো BAN, BN মানে হচ্ছে BB, BCN মানে হচ্ছে BC, এইগুলো ফেজ ভ্যালু, এইটুকু অংশ। আবার বের করতে বলছে লাইন ভ্যালু হবে BAB, AB বের করব, BBC বের করব, BCA বের করব। প্রথমত আমাদের ফেজ ভ্যালু বের করতেই হবে লাইন ভ্যালু বের করতে গেলে, ছাড়াও হয়তো করা যাবে, একটু ঝামেলা হবে, ফেজ ভ্যালু বের করে করলে ইজি হবে। আচ্ছা দেখি আমরা কিভাবে করতে পারি। BA যদি বের করি, BA মানেই হচ্ছে BAN, বা BAN হচ্ছে BA, সিম্পলি করে দেব BA1 প্লাস BA2 প্লাস BA নট, BAN চলে আসবে,
1.168 সবকিছু পার ইউনিটে আসবে। যদি আমি বিবিএন করতে চাই, বিবিএন মানে হচ্ছে বিবি, আমরা যে প্রথম দিকে করছিলাম এইখানে আমি আর আলাদাভাবে ক্যালকুলেশন করে দেখাচ্ছি না, না একটা দেখাই দিই, ঠিক আছে, ঝামেলা পাকাবা পরে। -120 ব্যাখ্যা একেবারেই করলাম না, আজকে ক্লাসের প্রথম দিকে যারা মোটামুটি মনোযোগী ছিল তারা বুঝতে পারার কথা। এটা পাবো -0.584 পার ইউনিট। একইভাবে বিসিএন বা বিসি পাবো, ক্যালকুলেশন করলে এটা আসবে, এইটাও -0.584 পার ইউনিট। এইখানে একটা আনসার পাই গেছে, ফেজ ভোল্টেজ গুলা পাই গেছে। আমরা ভিএবি ইকুয়াল টু জানি বিএন মাইনাস ভি বিএন চলে আসবে, লাইন ভোল্টেজ একটা। আবার বিসি ইকুয়াল টু জানি বিবি মাইনাস বি। মাইনাস বিসিএন, বিসিএ ইকুয়াল টু জানি, এই তো। এই তো আমাদের আনসার হয়ে গেল। আজকে ক্লাস মোটামুটি বলা যায় যারা সাব অ্যাসিস্ট্যান্টের ক্লাস করতেছো এসএই তাদের জন্য সমাপ্ত। এই ম্যাথ একটু মুশকিল করা, সাব অ্যাসিস্ট্যান্ট লেভেলে আমার বিশ্বাস আগামী 2 বছরের মধ্যে আসবে না, পরে আসলে আসতে পারে। অ্যাসিস্ট্যান্ট লেভেলে আসার সম্ভাবনা কম। যারা একটু ইন্টারেস্টেড যে এই ম্যাথটা বইয়ে কিভাবে আছে, আমি কিভাবে করলো, এই যে এখানে পেজ নাম্বার সহ দিয়ে দিছি, বই দেখলে হুট করে একটু মুশকিলে পড়ে যাবে যে কিভাবে সলভ করা হয়েছে। এটা অনেকেরই কোয়েশ্চেন, এক সময় আমারও ছিল। কি বই, কোন বইতে ভাই এটা? এটা হচ্ছে স্টিভেনসন এন্ড গ্রিনজার, নীল বইটা, হ্যাঁ একটু বড় যে বইটা, ওইটাতে অনেকে গ্রুপে আপলোড জ্যামিতির করছিল। সূত্র লাগবে ভাই। হ্যাঁ, অনেকে গ্রুপে আপলোড করছিল কিভাবে সলভ করব, এগুলো একসময় আমিও পারতাম না, অনেক কষ্ট করে বের করছি। প্রথমত এটা করতে গেলে ত্রিকোণমিতিক ফর্মুলা গুলা লাগবে। জি ভাই। লাইন ভোল্টেজ, লাইন ভোল্টেজকে 3 ধাপে বের করা যায়। কিভাবে 3 ধাপে বের করা যায় কিভাবে? একবার বিএসসি কে রেফারেন্স ধরে, অথবা বিবিসি কে রেফারেন্স ধরে, অথবা বিএবি কে রেফারেন্স ধরে। তো এখানে আমি একটা করে দিব শুধুমাত্র, বাকিটা নিজে আর ট্রাই করে দেখবা। হ্যাঁ, সবচেয়ে সহজ হয় যদি বিএসসি কে রেফারেন্স ধরে করি। তার আগে আমাদের নির্দিষ্ট কিছু কাজ আছে। এখানে যদিও ওহম দেওয়া আছে, আমাদের এখানে অ্যাকচুয়াল মান নাই, শুধুমাত্র মডুলাস আছে, শুধুমাত্র মডুলাস বিদ্যমান। কিন্তু তার হাতে কিন্তু একটা অ্যাঙ্গেল ছিল, এখানে একটা অ্যাঙ্গেল ছিল, কত অ্যাঙ্গেল সেটাই আমরা বের করব। রেফারেন্স ধরার সাপেক্ষে অ্যাঙ্গেলটা আমাদের চেঞ্জ হবে, যেইভাবে রেফারেন্স ধরবো সেইভাবে অ্যাঙ্গেলটা চেঞ্জ হবে। রেফারেন্স ভিন্ন ধরলে অ্যাঙ্গেলটাও ভিন্ন হবে। প্রথমত আমাদের ফার্স্টেই লাগবে ত্রিকোণমিতিক ফর্মুলা। আমি যদি ইন্টারমিডিয়েট আমরা করছিলাম, আমাদের সময়টা ইন্টারেই ছিল, ম্যাট্রিকে ছিল না। এখন নাকি আবার ম্যাট্রিকের দিকে নিয়ে গেছে শুনলাম, আমি শিওর জানি না। এইটাকে যদি ধরি এ বি সি, এ বিন্দুর বিপরীত বাহু হচ্ছে স্মল এ, বি বিন্দুর বিপরীত বাহু হচ্ছে স্মল বি, সি বিন্দুর বিপরীত বাহু হচ্ছে স্মল সি। এইখান থেকে যদি আমি এ ইকুয়াল টু ধরি, এ মানে হচ্ছে বিসি, বিসি মানে 2760, বি মানে হচ্ছে এসি, এসি মানে 2300। এসি আর সি এ মডুলাস মানে একই কথা, যাই বলি মডুলাসের ক্ষেত্রে একই, কিন্তু সি এ এক জিনিস না, এখানে শুধুমাত্র ম্যাগনিটিউড নিয়ে হিসাব করা হয়েছে, এখানে ভেক্টর না, ত্রিভুজ বিদ্যুতে ভেক্টর আসে না। আর সি, সি মানে হচ্ছে এবি, তার মানে সি হচ্ছে কত, সি হচ্ছে এবি 1840। না ভাই, ভেক্টর যুগে ত্রিভুজ যুগে ভেক্টর আসবে না কেন, অ্যাঙ্গেল আসবে না কেন? না, এটা তো ত্রিকোণমিতি, এটা কি ত্রিভুজ বিধি ডাইরেক্ট? আমি কি না না, ত্রিভুজ বিধি তো এই অ্যাঙ্গেল আসবে। ত্রিভুজ বিধিতে আসবে, এখানে তো আসতেছে না। না না, এখানে আসবে না। আচ্ছা, ত্রিকোণমিতিক ফর্মুলাটা ছিল এরকম, যখন cos a করি নিচে 2bc, উপরে হবে বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস এ স্কয়ার cos b। এই ফর্মুলা একটু কঠিন, যারা ইন্টারমিডিয়েট পড়ছে তারা তো অবশ্যই পারবা, ভুলে গেলে এটা মুখস্থ রাখার একটু ট্রিক্স আছে, নিজেরা বের করে নিবা, আর বেশি কঠিন লাগলে আমাকে বাদ দিবা। যে অ্যাঙ্গেল বের করবো ওটা মাইনাস হবে, এটা মনে রাখলে হবে। 2ab a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার, ঠিক লিখছি না, ভুল লিখছি? হ্যাঁ ঠিক আছে।
যদি আমি এখান থেকে মান বের করি, আমাদের অ্যাঙ্গেল এ ইকুয়াল টু বের হবে 82.82 ডিগ্রি। ক্যালকুলেশন করে বের করব, আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি, আমার কাছে সলভ করা আছে। (41.41 ডিগ্রি এই। তো আমি সবাইকে বলবো এবিসি মানটা একটু খাতায় লিখে রাখতে, বাকি সবগুলো আমি মুছে দিব, বাকিটা আমাদের ইস্যু না। কিভাবে আসলো? বাই ইউজিং কোসাইন ফর্মুলা। আচ্ছা, লিখে না রাখলে হবে, একটু রেকর্ডিং দেখে নিও। মুছে দিলাম আমি, ক্লাস অনেকক্ষণ হয়ে গেছে, আজকে শেষ করে দেওয়া উচিত, কিছু ডিসকাশন করতে হবে আবার ক্লাস শেষে। আচ্ছা, যারা লিভ নিচ্ছ ক্লাস থেকে তাদের জন্য একটা মেসেজ, আজকে ক্লাসের রেকর্ডিংটা আমি ইউটিউবে দিব, চেষ্টা করব। যদি দেখো গ্রুপে আজকে কোন ইউটিউবের লিংক দিছি, তাহলে বুঝবো যে ইউটিউবে দেওয়া হয়েছে। আর যদি গুগল ড্রাইভে যায় তাহলে তো 1 ঘন্টার মধ্যে চলেই যাবে। একটু খেয়াল রাখতে হবে আজকে ক্লাসের রেকর্ডিংটা কোথায় দিচ্ছি আমি। চেষ্টা করবো ইউটিউবে দেওয়ার, যদি না পারি, ইউটিউবে আমি কখনো ভিডিও আপলোড করি নাই, এই জন্য জানি না পারবো কিনা। আচ্ছা, আমরা আবার ম্যাথে চলে ভাইয়া আসি। ফার্স্টের বইটা কি ছিল, কোন রাইটারের? এটা এই ম্যাথটা না ভাইয়া এটা না, আমরা যে ফার্স্টে যে ম্যাথ গুলা করলাম 18 পয়েন্টের যেগুলো। ওটা ছিল বিকে মেহতা। ও আচ্ছা, আচ্ছা ওকে, এখানে আমরা অ্যাঙ্গেল গুলা বের করে নিলাম। অ্যাঙ্গেল গুলা বের করে নিলে আমরা আরেকটু চিত্র আঁকবো এইভাবে। এই ম্যাথটাকে আমি সবভাবে রেফারেন্স ধরে দেখছি, তো আমার কাছে সবচেয়ে সহজ মনে হয়েছে যদি আমি বিএসসি কে রেফারেন্স ধরি, এসসি, হ্যাঁ, এটা যদি রেফারেন্স ধরি, ক্যালকুলেশনটা অনেক ছোট হয়ে আসে। তা আমি এটা ধরেই প্রথমে করে দিচ্ছি, এটা এ, এটা সি, তার মানে এটা বি। আমাদের অ্যাঙ্গেল এ ইকুয়াল টু ছিল, এই অ্যাঙ্গেলটা পাইছিলাম কত, 82.82 ডিগ্রি। সি ইকুয়াল টু পাইছিলাম 41.41 ডিগ্রি। বি ইকুয়াল টু ছিল, বি আমাদের এখানে লাগবে না যদি এসি কে রেফারেন্স ধরি, বি ইকুয়াল টু ছিল 55.77। আমাদের রেফারেন্স হচ্ছে এসি। রেফারেন্স যদি এসি হয়, সবার প্রথমে, আচ্ছা আমি লিখবো কার কার মান, বি এ বি কে লিখবো একবার, বি এ বি ম্যাগনিটিউড তো সেম থাকবে 1840, অ্যাঙ্গেল হবে সামথিং। বিবিসি, বিবিসি ম্যাগনিটিউড সেম থাকবে 2760, অ্যাঙ্গেল হবে সামথিং। বিসিএ, বিসিএ টাকে প্রথমে লিখে দিব। বিসিএ মানে কি, যখন ভেক্টর দিয়ে লিখতেছি, চাইলে এখানে দিতে পারো ভেক্টর, দিকে না দিয়ে আমাদের বুঝতে হবে। মাইনাস বিএসসি, মাইনাস বিএসসি, বিএসসি কে আমরা রেফারেন্স ধরছি, তার মানে এটা কত হবে, -2300। এটা প্রথমে লিখে দিলাম, যেহেতু বিএসসি কে রেফারেন্স ধরা হয়েছে, তার মানে বিএসসি ইকুয়াল টু, আমরা ধরে নিচ্ছি 2300 ভোল্ট, যেহেতু এসি আমাদের রেফারেন্স। এটা সবচেয়ে ইজি পার্ট, বি আর বিবিসি পরে বের করতেছে, আগে বলো এখানে সমস্যা আছে কিনা। না ভাই ঠিকই আছে। -2300 উপরে তো লেখা আছে 2300 আর কি, বিসিএ ইকুয়ালস টু 2300 লেখা। এইখানে কিন্তু মডুলাস দেওয়া আছে, দ্যাটস দ্য ইস্যু। রাহাত, মোরলাসের কারণে বিএসসি আর বিসিএ সমান ভাইয়া। হয়, তাই না? বুঝতে পারছো? হ্যাঁ মডুলাস, মানে আমার আরেকটু যদি এক্সপ্লেইন করতেন আর কি। মডুলাস মানে কি, বিএসসি বা বিসিএ যে কোনোটাই 2300 হতে পারে, তাই না? হ্যাঁ হ্যাঁ মডুলাস সরাই দিলে প্লাস মাইনাস হবে না? জি ভাইয়া। তো আমরা রেফারেন্স কোনটাকে ধরতেছি, এসি কে, তাই এসি কে 2300 ধরে নিছি, বুঝছো? ও আচ্ছা 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 ঠিক আছে। যদি সিএ কে ধরতাম, তখন আমরা সিএ ইকুয়াল টু 2300 লিখতাম, তখন এইখানে শুধুমাত্র 2300 হতো, মাইনাস টাইন হতো না। কিন্তু আমরা কার সাপেক্ষে করতেছি, এই যে এখানে বি এসি এসির সাপেক্ষে। ধরে, এসির সাপেক্ষে সিএ কি হবে, মাইনাস হবে। এসি যদি জি ভাইয়া। এদিকে হয়, সিএ তো উল্টা দিকে হবে, ঠিক আছে? জি ভাইয়া। ঝামেলা হবে এখন। তো ঝামেলাটা এড়ানোর জন্য আমি একটু ভেক্টর নিয়ে একটু ডিসকাশন করব।
যাদের ভেক্টর সম্পর্কে মোটামুটি ভালো আইডিয়া আছে তারা সহজেই বুঝে যাবে। আমি যদি বলি এটা ভেক্টর পি, এটা কিউ, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে 30, ইজিলি বলতে পারি। তবে আমি যদি এইভাবে বলতাম এইটা আর এইটা, এই অ্যাঙ্গেলটা ছিল, আচ্ছা এটা ছিল থিটা, আর আমাদের এইটা ছিল ফাই। আমরা এই যে পি আর কিউ এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কোনটা নিব? এটা পি, এটা কিউ, থিটা নিব নাকি ফাই নিব? বলো দেখি। থিটা। ফাইভ হবে মাইনাস কিউ হলে থিটা হতো। পি আর কিউ এর মধ্যবর্তী অ্যাঙ্গেল নিব, কিন্তু আমরা ফাই, থিটা না। এইটা যারা ভুলে গেছে তাদেরকে বলবো একটু ইন্টারে বইটা খুলতে, আমি ওই ডিসকাশনে আর যেতে চাচ্ছি না। হ্যাঁ, সামারি হচ্ছে অ্যাঙ্গেলটা নিব আমরা ফাই, নট থিটা। আমরা এইটা, এই যে এইখানে এইটা হবে আমাদের অ্যাঙ্গেল, থিটা হবে না। হ্যাঁ, আবার যদি এরকম থাকতো, সাপোজ একটা এইদিকে একটা এইদিকে, এখন আমি একটু ভিন্ন কালারে মার্ক করি। এইটা এইদিকে, আবার এইটা এইদিকে, একই তো কথা, কিন্তু আমরা অ্যাঙ্গেল কোনটুকু নিব? আমি যদি মার্ক করে দিই এখানে, এটাকে বলতেছি থিটা আর এটাকে বলতেছি ফাই। থিটা নিব নাকি ফাই নিব, নাকি যে কোনোটা নিতে হবে? এইখানে থিটা ফাই তো সেম, বিপরীত কোণ না? কি মিস্টার আমিনুল? হ্যাঁ ভাই, বিপ্রদীপ কোণ তো সেমই আচ্ছা, তো, সেম তো। আমি তো হ্যাঁ, কোয়েশ্চনটাকে তাহলে তো যে কোনো একটা নিতে হবে ভাই। যে কোনটা নিলে হবে, কিন্তু আমি আরেকটু কনফিউশন করে দিই। এখন যদি বলি, এখন কোনটা নিব? এই ফাই নিব নাকি থিটা নিব? না, এবার বলতে ফাই পারো। নিব। এই হ্যাঁ, এখন বলো। ফাই ভাই, ফাই। ফাই নিব। ভাই, সামান্তরিকের লয়ের ক্ষেত্রে দুই ভেক্টর একটা সেম বিন্দু থেকে তৈরি হতে হবে। হ্যাঁ, দুই ভেক্টর একটা সেম বিন্দু থেকে তৈরি হতে হবে। এটা হচ্ছে কন্ডিশন আচ্ছা, সামান্তরিক আমি এটা যে বললাম একটু সূত্র শেষে, আর তুমি কি। আগেই বলে দিলা। হ্যাঁ, এই যে দেখো, দুই ভেক্টর, যে দুইটা ভেক্টর এইখানে এটা সেম পয়েন্ট থেকে মানে আসতে হবে ভাই। যদি এটা Same ধরি, point. এটা ঢুকতেছে, এটা বের হচ্ছে, হচ্ছে না? দুটো এক পয়েন্ট থেকে একই যাইতে হবে। এই যে এটা বের হচ্ছে, এটা বের হচ্ছে, ঠিক আছে? আমরা এটা মাথায় রাখবো। আমিনুল, তোমার তাহলে ভাই, ভেক্টর ভালোই মনে আছে। কথা হ্যাঁ ঠিক। মানে সেম পয়েন্ট থেকেই শুরু করতে হবে, সেম পয়েন্ট থেকে দুটো ভেক্টর। কি রুকন, কিছু জি বলবা? ভাই, না কথা ঠিক ভাই। আচ্ছা, ওকে। আমরা রেফারেন্স ধরছি এসি কে, সি এখানে এসি, তার মানে এই ডিরেকশনে। ওইদিকে ছিল আমাদের বি এ বি, এই ডিরেকশনে। তাহলে আমরা আমাদের এই পুরোটাই তো এসি, যদি এটাকে বলি এই পুরোটাই তো এসি, তাহলে আমরা এসি হিসেবে কোনটুকু অংশ নিব? আমি কি এই লাল ডিরেকশনের সাথে অ্যাঙ্গেল নিব, মানে এই অ্যাঙ্গেলটা নিব লালটা, নাকি কালোটা যেটা মার্ক করা আছে? কালোটা ভাই, কালোটা, লালটা নিব না। কালোটা নিলে রেফারেন্স কি? আমাদের রেফারেন্স হচ্ছে এসি। রেফারেন্স থেকে বি এ বি কোন দিকে যাচ্ছে? রেফারেন্স থেকে এই দিকে যাচ্ছে, এটা হচ্ছে ইস্যু। এটা যাচ্ছে এন্টি ক্লকওয়াইজ, তার মানে এটা হচ্ছে এখানে পজিটিভ। এটাকে লিখবো 82.82 ডিগ্রি। যখন বিসি লিখবো, বিসি হচ্ছে আমাদের এইদিকে, তখন আমরা কোনটা নিব? এই লালটা নিব না কালোটা নিব? লালটা। তাই কি লালটা ভাই। কালোটা। কালোটা নিব? কারণ কি? এই যে এইখানে এইটা ওইদিকে, এটা ওইদিকে, দুটো ইনকামিং।
জি ভাই, এখানে আর কি বিপ্রতীপ কোণ করলে সবচেয়ে ভালো হয় আর কি বুঝতে। বিপরীত কোণ করলে তোমার এদিকে বাড়ায় দেয় এদিকে নেও, একই জিনিস। একই ভাই। জি এই যে বললাম ইন্টারমিডিয়েটের ডিসকাশন, আমি তো শর্টে করতেছি, ডিটেলসে করতেছি না। ঠিক আছে ভাই। তখন আমাদের এসি রেফারেন্স হচ্ছিল এই লাল রেখাটা, এইটা এইখান থেকে এটা যাচ্ছে আবার ক্লকওয়াইজ, তার মানে অ্যাঙ্গেলটা হবে নেগেটিভ। এই আনসারটা এরকম, বইয়ে দেখবো এই আনসারটা লেখা আছে। আমি এই ব্যাখ্যাটা বইয়ে দেওয়া নাই, বইয়ে ডাইরেক্ট এইখান থেকে দিয়ে এটুক লিখে দিছে, পরে নিয়ে আরো কাজ করছে। তো আমি চিন্তা ভাবনা করে বের করলাম, আর দু একজনের সাথে ডিসকাস করে, যেটা এইভাবে হতে পারে। যদি কেউ ভাবো যে না ভিন্ন হতে পারে, একটু শেয়ার করতে হবে, হলে হতেও পারে, তবে আমার লজিকে ধরছে এটা এইভাবে হবে। আচ্ছা ভাই, এখানে যদি যে কোনো মানে আই মিন এবি, সিএ, সিবি আমি ইচ্ছা মতো যদি রেফারেন্স ধরি তাহলে কি ভুল হবে? ভুল হবে না, দেখবা আমি এবি কে রেফারেন্স ধরে আনসার লিখে দিছি, বিসিটা দেই নাই। হ্যাঁ আচ্ছা, তাহলে হবে, তাই তো? হ্যাঁ, হবে। কারণ এটা তো মনে থাকবে না ভাই, এগুলো কি পরীক্ষায় মনে থাকবে? এত বড় অঙ্ক দিবে না। বর্ষা নাই ভাই, বুয়েটের বর্ষা নাই, উল্টা পাল্টা কাম করে মানে। আচ্ছা এই তাই? অঙ্ক দিবে না, উল্টা অঙ্ক দিবে। এটা তাও দিবে না, এটা দিলে আমি পারবো, এটা আসলে আমিও পারবো না, কাজ লাগাই দিবে। ভাই কারণ এটা করতে গিয়া দেখা যাচ্ছে অন্য 20 মার্কস হারিয়ে আসছি। এই যে এইবার যেটা হয়েছিল, যাই হোক ওইদিকে না চাই, অপেমের অঙ্কটা সুপার পজিশন চিন্তা করলে কিন্তু ইজি হয়ে যায়, কিন্তু আমি সুপার পজিশন না করে অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করে করতে গিয়ে সময় খাইছি, পরে তাড়াহুড়ো করে আরেকটা অঙ্ক ভুল করছি। হ্যাঁ যাই হোক, ওইদিকে না যায়, আজকে এই ম্যাথ করে আমাদের শেষ। সিমেট্রিক্যাল কম্পোনেন্ট সম্ভবত এইখানে আমাদের শেষ হয়ে যাবে। 57-58 থাকবে। 57-58 যদি একটু আগে বলে দিই, এগুলো করবো কিনা একটু দেখে নিই, তারপর 56তে আসতেছি। এই অঙ্কটা কেউ চাইলে আমি সলিউশন দিয়ে দিব, তবে ক্লাসে সলভ করে দিব না, নিজে করতে হবে। 58 সম্পর্কে যদি বলি, 58 আমি চাইলে সলিউশন দিয়ে দিব, তবে সলভ করে দিব না, একটু বড়। তবে দুটা ম্যাথ করলে, বিশেষ করে 58 করলে অনেক কিছু শেখা যাবে। ইম্পর্টেন্ট ম্যাথ, পরীক্ষা আসার মতো না, ডাইরেক্ট আসার মতো না, ভেঙে ভেঙে পার্ট আসতে পারে, তবে এখন পর্যন্ত আসে না, একটু কঠিন আছে, তাই আমি করব না। ভাই চাইলে ডিসকাস করে দিবেন ভাই, যদি সম্ভব হয় আর কি। ভাই গ্রুপে দিয়ে দেন দুইটা সলিউশন। হ্যাঁ, গ্রুপে সলিউশন দিয়ে দিব, একটু মনে হ্যাঁ করো। সলিউশন দিয়ে দেন তাহলেই হবে। আচ্ছা 56 যদি আমি করি, 56 ইজি, এটা আবার ডাইরেক্ট আসার মতো ইজি অঙ্ক, তো ছোট। আমাদের বলে দিছে এ অন নো লোড। এ নো লোড মানে কি কি বলছে, কারেন্ট নাকি ভোল্টেজ? এ নো লোড মানে ওপেন, আই ইকুয়াল টু 0, আই বি দেওয়া আছে, এই যে আই বি দেওয়া আছে ধরলাম, আই সি নাই, আই সি বের করতে পারলে হবে। তারপর সিমেট্রিক্যাল কম্পোনেন্ট বের করতে বলছে, IA1, IA2, IA0। যদি আই সি পাই তাহলে পাওয়া যাব। এইখানে আবার বলছে বি এন্ড সি আর শর্ট সার্কিটেড টু গ্রাউন্ড, তার মানে আমি বলতে পারি আই এন ইকুয়াল টু, আই এন তো দেওয়া ছিল, IA0 বি প্লাস সি। এইখান থেকে আমাদের আইসি চলে আসবে, আই এন মাইনাস আইবি, আইসি চলে আসলো, পরে বাকি পার্ট আমরা ইজিলি পারবো। এই ম্যাথটা তো আসলে 55 এর আগেই নিয়ে যাওয়া লাগতো, কেন এখানে আসলো? যাই হোক, চলে আসছে, কিছু করার নেই। এ বি সি জানি, কম্পোনেন্ট গুলো আমরা ইজিলি বের করতে পারবো, সবারই পারা উচিত। এবং আজকের ক্লাস এইখানেই সমাপ্ত। সামনের দিন আমরা এইখান থেকে শুরু করব, সম্ভবত 60 থেকে। এই ম্যাথ গুলা আমি আজকে একটু বলে দিই, সামনের দিন ডিসকাস করব। এই ফিগার গুলো একটু মুখস্থ রাখতে হবে, এইগুলা বইয়ের ডিসকাশন আছে, দেখতে পারো। আমি ফিগার গুলা ডিসকাশনে যাব না, ডিসকাশন গুলো একটু লেন্দি, এগুলো মুখস্থ রাখাই ভালো। সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট, ডাবল লাইন ফল্ট, এবং এখানে আমি লিখে দিয়েছি, এটা এক্সাক্ট ফিগার না, তবে এটা মনে রাখা সহজ। এক্সাক্ট একটু পেঁচানো, এইখান থেকে এইভাবে আসে, এইভাবে ঘুরে যায়। হ্যাঁ, এটা ঘুরে টুরে যায়, এই জন্য আমি এই কারেন্টের ডিরেকশনটা একটু কষ্ট করে মনে রাখলেই হবে। তা আমরা সামনের ক্লাসে দেখবো, আজকে ওইদিকে না যাই, টুকটাক ডিসকাশন হবে। ফিগার গুলো মনে রাখলে আমাদের অঙ্কগুলো ইজি হয়ে যাবে। আর সবাইকে আমি বলবো, এই ফর্মুলার যে এই পেজটা, এই দুইটা পেজ, এই একটা পেজ আমি রিকমেন্ডেশন দিয়ে দিছি যে ফর্মুলা ইউজ না করার জন্য, বিকল্প ভাবে করব। এই ফর্মুলা গুলা মুখস্থ রাখা বেশ মুশকিল, মুখস্থ থাকবেই না কোনোভাবে। না, এই যে ফিগার গুলো ইউজ করে আমরা অঙ্ক করবো,
তবুও বলবো এই ফিগারগুলো এই কয়েকটা পেজ, এই পেজটা, এইটা এই পর্যন্ত একটু প্রিন্ট করে রাখতে, বা যারা প্রিন্ট করে না খাতায় লিখে রাখতে, মানে কাজে লাগবে। তাহলে আজকে ডিসকাশন এইখানেই শেষ। যদি কারো কোয়েশ্চেন না থাকে রেকর্ডিং স্টপ করে দিব, তারপর আমরা কিছুক্ষণ বসবো বাড়তি সময়। ভাই কয়টা কোশ্চিন ছিল? আচ্ছা দেখি তোমার কোয়েশ্চেন একটু পরে, তোমার কোয়েশ্চেন তো একটু মডারেট লেভেলের হবে শেষে। না না, রেকর্ডিংটা অফ করে দেন। দেখি আরো কেউ কোয়েশ্চেন করে কিনা আজকে যা ক্লাস হয়েছে এর উপর। ওকে কারো কোয়েশ্চেন নাই, তাহলে রেকর্ডিং স্টপ এন্ড সবাইকে শুভরাত্রি বলতে পারি।